হাই স্টুডেন্ট, যারা সায়েন্সের 12-এর স্টুডেন্ট আছো তোমরা জানো যে 12-এর ফিজিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। এই ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে কুলম্বস ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। আমি তোমাদের স্বপন স্যার, আমি তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে। তাহলে আমরা চলো আজকে শুরু করি ইলেকট্রোস্ট্যাটিকের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের ফার্স্ট পার্ট কুলম্বস ল। কুলম্বস ল পড়তে গেলে আগে আমাদের দেখতে হবে যে কোন কন্ডিশনে কুলম্বস লটা অ্যাপ্লিকেবল হবে। কুলম্বস ল অ্যাপ্লিকেবল করতে গেলে আমাদের দুটো কন্ডিশনের কথা মনে রাখতে হবে। ধরো আমরা যদি এইরকম মনে করি যে একটা চার্জ এটা হচ্ছে Q1 আর আরেকটা চার্জ এটা হচ্ছে Q2, এই চার্জ দুটোর মধ্যে সেপারেশন অফ ডিস্টেন্স এটা হচ্ছে R। এই যে দুটো চার্জ Q1 এবং Q2, এই চার্জ দুটোকে কিন্তু আমরা ধরে নেব এটা হচ্ছে পয়েন্ট চার্জ, এটা হচ্ছে পয়েন্ট চার্জ। তার মানে কি না, এই জায়গাতে আমরা যে চার্জ দুটো পাবো সেটা যদি কোনো একটা এক্সটেন্ডেড কোনো বডি হয়, ধরো আমরা যদি দুটো স্ফেয়ারের কথা চিন্তা করি, এরকম একটা স্ফেয়ার এটাতে Q1 চার্জ, এরকম একটা স্ফেয়ার এটাতে Q2 চার্জ, আমরা কিন্তু ধরে নেব যে Q1 এবং Q2 এই চার্জ দুটো এই স্ফেয়ারের সেন্টারে কনসেন্ট্রেট হয়েছে, সেই জন্য আমরা কিন্তু ধরে নিচ্ছি এই চার্জ দুটো হচ্ছে পয়েন্ট চার্জ। সেকেন্ড কি, সেকেন্ড এই যে দুটো চার্জ, এই চার্জ দুটোর মধ্যে যে ডিস্টেন্সটাকে আমরা যে কোনো ডিস্টেন্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল মনে করতে পারি, কিন্তু এই ডিস্টেন্সটা হবে এটা গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার, যেটাকে ধরা হয় নিউক্লিয়াসের রেডিয়াস হিসাবে। তারপরে নিউক্লিয়াসের যে রেডিয়াস, সেই নিউক্লিয়াসের রেডিয়াসের চাইতে এটা বড় ডিস্টেন্স হিসাবে আমরা এটাকে ধরে নেব। সেই জন্য এই দুটো কন্ডিশন কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাহলেই আমরা কুলম্বস ল নিয়ে আলোচনা করতে পারব। কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল এই যে দুটো চার্জ, এই চার্জ দুটোর ভিতরে অ্যাট্রাকশন বা রিপালশন এইটাকে ক্যালকুলেট করবার জন্য আমরা ইউজ করে থাকি। আমরা জানি যে দুটো লাইক চার্জ তাদের মধ্যে রিপালশন হবে, দুটো আনলাইক চার্জ তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। তা এক্ষেত্রে অ্যাট্রাকশন বা রিপালশন কোনটা হবে আমাদের এই যে চার্জ দুটো দেওয়া রয়েছে এখান থেকে আমরা কিন্তু বলতে পারছি না। কিন্তু মনে রাখবে বাই ডিফল্ট যখন কোনো কিছু বলা থাকবে না তখন কিন্তু আমরা ধরেই নেব এই Q1 এবং Q2 এরা দুজন হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে দেখো এই দুটো চার্জের মধ্যে যখন আমি ফোর্স যেটা এখানে আলোচনা করব, সেই ফোর্সটা যদি F হয়, কুলম্বস ল কি বলছে না এই ফোর্স হবে Q1 ইন্টু Q2 এর সঙ্গে প্রপোর্শনাল। কখন প্রপোর্শনাল হবে? তখন হোয়েন আর কনস্ট্যান্ট। মানে আমরা এই যে ডিস্টেন্সটা দেখলাম, এই ডিস্টেন্সটা কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, তাহলে এদের মধ্যে ফোর্সটা যেটা হবে সেটা চার্জ দুটোর প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেকেন্ড কি, সেকেন্ড বলছে এফ এটা ইনভার্সলি প্রপোর্শনাল 1/r² হোয়েন Q1 অ্যান্ড Q2 এরা যখন কনস্ট্যান্ট থাকবে। Q1 Q2 কিন্তু কনস্ট্যান্ট। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এই যে ফার্স্ট যে পার্টটা দেখলাম, এই পার্টে দেখলাম এফ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, তারপরে Q1 এবং Q2র যে প্রোডাক্ট গুণফল তার সঙ্গে এটা সমানুপাতি হয়। যদি কোনো কারণে Q1 বা Q2 কোনো একটা কমলো অন্যটা বাড়লো, যদি দেখা যায় যে তাদের গুণফলটা বেড়ে গেল তাহলে কিন্তু ফোর্সটা বাড়বে। ঠিক উল্টোভাবে যদি দুটোর মধ্যে একটা বাড়লো একটা কমলো কিন্তু তাদের গুণফলটা আলটিমেটলি কমে গেল, তাহলে কিন্তু তাদের মধ্যে ফোর্সটা ডিক্রিজ করে যাবে, কমে যাবে। তাহলে আমাদের এই যে দুটো চার্জের মধ্যে ফোর্স, এই ফোর্স কিন্তু ইন্ডিভিজুয়াল দুটো চার্জের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে এই চার্জ দুটোর প্রোডাক্টের উপর, গুণফলের উপর এটা ডিপেন্ড করছে।
এবার যদি আমরা এই দুটো সূত্রকে একসঙ্গে করি তাহলে এই জায়গা থেকে আমরা পাবো কম্পাউন্ড ভ্যারিয়েশনের নিয়ম অনুযায়ী এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যখন আমরা কম্পাউন্ড ভ্যারিয়েশনটা করব তখন Q1 Q2 আর এরা সবাই কিন্তু ভ্যারিয়েবল, দ্যাট ইজ Q1 Q2 আর এরা সবাই ভ্যারিয়েবল, কেউ কিন্তু কনস্ট্যান্ট এক্ষেত্রে নয়, সবাই ভ্যারিয়েবল হলে তবেই এই ফর্মটা কিন্তু আমরা পেতে পারি। এবার দেখো যখন আমরা এই জায়গা থেকে এই প্রপোর্শনালিটি সাইনটাকে অমিট করে দেব, এর পরিবর্তে যখন আমরা ইকুয়াল সাইন দেব তখন এই জায়গা থেকে আমরা লিখতে পারবো এইটা ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে এই কে ড্যাশ ইটসেলফ কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলে থাকি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কিন্তু এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আমরা এখানে বললাম এইটা কিন্তু দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা একে কনস্ট্যান্ট বললেও এই কনস্ট্যান্টটা কিন্তু দুটো বিষয়ের উপর ডিপেন্ড। কি না, কনস্ট্যান্ট ডিপেন্ডস অন এক নম্বর মিডিয়াম, মিডিয়াম মানে এইটার এই যে চার্জ দুটো এখানে রয়েছে, এই একটা চার্জ এই একটা চার্জ, এর সারাউন্ডিং যে মিডিয়াম সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করে। আর সেকেন্ডলি যেটা ডিপেন্ড করে, আমরা এখানে কিন্তু Q1 Q2 আর এইগুলোকে ধরে নিয়েছি কিন্তু আমরা একবারও এদের কোনো রকম ইউনিট এখানে ইউজ করিনি। তার মানে এটা ডিপেন্ড করবে যে আমরা এখানে যে ইউনিটটা চুজ করেছি সেই ইউনিটের উপর এটা ডিপেন্ড করবে। এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু এই কে ড্যাশটা আমরা এই জায়গা থেকে পেতে পারি। তাহলে দেখো আমরা এই যে কে ড্যাশ যে কনস্ট্যান্টটা পেলাম, যেহেতু এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট বললাম, এটা ইউনিট ডিপেন্ডেন্ট। এবার দেখি কিভাবে ইউনিটের উপর কিভাবে এটা ডিপেন্ড করে। দেখো আমরা যদি এই জায়গাটাকে মনে করি যে এই যে কুলম্বস ল, এই ফর্মটাকে কিন্তু আমরা বলছি ম্যাথমেটিক্যাল ফর্মস অফ কুলম্বস ল। এবার এইটাকে তুমি যদি সিজিএস সিস্টেমে দেখতে চাও, সিজিএস সিস্টেমে, এবং এখানে মাথায় রাখতে হবে এয়ার, আমরা কিন্তু এয়ার এবং ভ্যাকুম এই দুটোকেই ইকুইভ্যালেন্ট হিসাবে ধরে নিই। সেই জন্য আমরা এটাকে এয়ার বলতে পারি বা এটাকে ভ্যাকুম যদি চিন্তা করি। তার মানে কি, এই চার্জ দুটো যদি এয়ারের মধ্যে বা ভ্যাকুমের মধ্যে থাকে এবং আমরা এই মেজারমেন্টটা যদি সিজিএস সিস্টেমে করি তাহলে কে ড্যাশের মানটা এটা হয়ে যাবে 1। তার মানে তখন আমরা এফ সমান সমান লিখতে পারবো Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা সিজিএস সিস্টেম অনুযায়ী। কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন সিজিএস সিস্টেম। কিন্তু যদি আমরা এখানে এসআই সিস্টেমে এটাকে ব্যবহার করি তখন কি দাঁড়াবে। দেখো যদি আমি এটাকে এসআই সিস্টেমে নিই, এসআই সিস্টেমে, এবং একই রকমভাবে যদি এটা এয়ার বা ভ্যাকুম থাকে, এয়ারও হতে পারে বা এটা যদি ভ্যাকুমের ক্ষেত্রে নিয়ে যাই, তখন এই কে ড্যাশকে ব্যবহার করা হবে 1/4 পাই ইপসাইলন 0। এইটা একটা গ্রিক লেটার ইপসাইলন 0। এই ইপসাইলন 0টাকে বলা হয় পারমিটিভিটি অফ এয়ার অর ভ্যাকুম। এটা হচ্ছে ওই যে মাধ্যমটা, সেই মাধ্যমের পারমিটিভিটি। যেহেতু আমরা এখানে এয়ার ব্যবহার করেছি সেই জন্য এইটাকে বলা হচ্ছে পারমিটিভিটি। এসআই সিস্টেমে এয়ারের মধ্যে আমরা কুলম্বস লয়ের ফরমেশনটা তাহলে দেখি। কুলম্বস লটাকে তখন আমরা বলতে পারবো যে এফ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা কিন্তু এসআই সিস্টেমে এয়ারের ক্ষেত্রে কুলম্বস লয়ের যে ম্যাথমেটিক্যাল ফর্ম, এই ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা এখানে পাবো। তাহলে দেখো কুলম্বস ল কিন্তু সিজিএস এবং এসআই দুটো সিস্টেমের ক্ষেত্রেই এর যে ফর্মটা সেই ফর্মটাকে পাল্টে দিচ্ছে। দুটো আলাদা আলাদা ফর্ম আমরা এই জায়গা থেকে পাচ্ছি। এবার আমরা দেখব যে এই যে ইপসাইলন 0 এটার ভ্যালুটা কত, বা এর ইউনিটটা কি হবে, বা এর ডাইমেনশন হিসাবে আমরা কি ব্যবহার করব। দেখো আমরা এই ইকুয়েশনটা থেকে যদি ইপসাইলন 0টা এখানে নিয়ে যাই তাহলে লিখতে পারি ইপসাইলন 0 1/4 পাই Q1 Q2 বাই এফ আর স্কোয়ার। জাস্ট ইপসাইলন এবং এফ এর পজিশনটা ইন্টারচেঞ্জ হলো।
এবার এর ইউনিট যদি আমরা দেখি ইপসাইলন জিরো এর ইউনিটটা, তাহলে 1/4 এর কোনো ইউনিট হবে না। Q1 Q2 এর ইউনিট হিসাবে আমরা ব্যবহার করছি কুলম, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে সি স্কোয়ার কুলম, সি ইন্টু সি কুলম। আর এফ হচ্ছে এটা যদি এসআই সিস্টেমে যেহেতু করছি তাহলে এটা নিউটন, আর যে ডিস্টেন্সটা এটা হবে মিটার, তাহলে এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এইটা ইপসাইলন জিরোর যার ইউনিট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যদি ডাইমেনশন দেখতে চাই যে ইপসাইলন জিরোর ডাইমেনশনটা কি হবে, দেখো তাহলে ডাইমেনশন যদি হয় আমরা এইভাবে লিখছি ডাইমেনশন ইপসাইলন, তাহলে এইটা সমান সমান হবে ডাইমেনশন Q1 ইন্টু Q2, দুটো যেহেতু একই ডাইমেনশন সেখানে একসঙ্গে আমরা লিখলাম। আর নিচে লিখতে পারি ডাইমেনশন এফ আর তার সঙ্গে গুণ হচ্ছে ডাইমেনশন আর স্কোয়ার। তাহলে আমরা যদি Q1 Q2 ডাইমেনশন দেখি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে MLT তিনটে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট দেখি যাদের ডাইমেনশন আমরা ব্যবহার করছি, সেটার সঙ্গে কিন্তু এই কিউ মানে চার্জ এর ডাইমেনশনের কোনো লিঙ্ক নেই। সেই জন্য আমরা কি করি না, এই ডাইমেনশনটাকে আমরা আরেকটা ফোর্থ ফান্ডামেন্টাল ইউনিট যেটাকে কারেন্ট, তার ডাইমেনশনকে দিয়ে আমরা এই ডাইমেনশনটাকে ব্যবহার করার চেষ্টা করি। কীরকম দেখো, কারেন্টের ডাইমেনশন যেটা ব্যবহার করা হয় সেটাকে ব্যবহার করা হয়, আমি এই জায়গায় লিখছি আই, এইটা হচ্ছে কারেন্টের ডাইমেনশন। এবার আমরা জানি চার্জ পার ইউনিট টাইম সেটা হয়ে যাচ্ছে কারেন্ট, তাহলে কারেন্টকে যদি আমি টাইম দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যায় চার্জ। সেই জন্য আই ইন্টু টি এইটাকে ধরা হয় কিউ এর ডাইমেনশন। এখানে আই মানে কিন্তু মনে রাখতে হবে কারেন্টের ডাইমেনশন, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশন, আর টি হচ্ছে টাইম। তাহলে আমি যদি এখানে ডাইমেনশনটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আই টি তার স্কোয়ার, আর নিচে আছে ML T টু দি পাওয়ার -2, আর এখানে রয়েছে ডাইমেনশন আর স্কোয়ার মানে এল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উপরে হয়ে যাচ্ছে আই স্কোয়ার, এবার এমটাকে ধরো উপরে নিয়ে গেলাম M টু দি পাওয়ার -1, এবার এখানে আছে টি স্কোয়ার আর এখান থেকে উপরে চলে যাবে টি স্কোয়ার, তাহলে T টু দি পাওয়ার 4, আর এখানে আছে এল স্কোয়ার আর এটা এল মানে L টু দি পাওয়ার -3। তাহলে এর ডাইমেনশন হিসাবে আমরা পাচ্ছি আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার -3 এম টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কিন্তু ইপসাইলন জিরোর ডাইমেনশন। এবার দেখো যদি আমি ইপসাইলন জিরোর মানটা লিখতে চাই তাহলে ইপসাইলন জিরোর এটা সমান সমান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে আমার ইপসাইলন জিরোর মান, মানে ভ্যাকুমে ইলেকট্রিক পারমিটিভিটি অফ ভ্যাকুম অর এয়ার, তার ভ্যালু হচ্ছে কিন্তু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আর ইউনিট আমরা এখানে মনে রেখেছি, সেই ইউনিটটাই কিন্তু এখানে লেখা হলো। আমরা দেখো যখন এসআই সিস্টেমে কুলম্বস ল লিখেছি তখন কিন্তু F = 1/4 পাই ইপসাইলন জিরো এই টার্মটা ব্যবহার করা হয়েছে। এই 1/4 পাই ইপসাইলন জিরো যেটা ব্যবহার করা হয়েছে এই টার্মটাকে আমরা কিন্তু এক্ষেত্রে রিপ্লেস করব এই ভ্যালু ব্যবহার করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে 1/4 পাই ইপসাইলন জিরো, এটা তাহলে হবে 1/4 পাই ইন্টু ইপসাইলন জিরোর মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এই টার্মগুলোকে আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হবে, মনে রাখবো এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা হবে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা কনফিউশন হয়ে যাবে অনেক ক্ষেত্রে যে কোন ইউনিটটা কিভাবে ব্যবহার মানে কিভাবে হবে মানে রিকল করবার জন্য পরীক্ষার ক্ষেত্রে। সেই জন্য আমি বলবো ইপসাইলন জিরোর ইউনিটটা মনে রাখো,
এবার যখন 1/4 পাই ইপসাইলন জিরো করছি, তাহলে 4 পাই ইটসেলফ একটা সংখ্যা, এর কোনো ইউনিট নেই, তাহলে যেহেতু 1/ইপসাইলন হয়ে যাচ্ছে, এই জন্য এখানে যে ইউনিটগুলো ছিল দেখো তার কিন্তু রেসিপ্রোকাল করা হয়েছে। এই কুলম স্কোয়ার ছিল কুলম টু দি পাওয়ার -2, নিউটন টু দি পাওয়ার -1 নিউটন হয়ে গেল, মিটার টু দি পাওয়ার -2 এখানে মিটার স্কোয়ার হয়ে গেল। এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এই যে টার্মটা এটা কিন্তু মনে রাখতে পারবো, এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বারবার করে যখনই আমরা এসআই সিস্টেমে এই কুলম্বস ল ব্যবহার করে অঙ্ক করব, তখন আমাদের এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কুলম্বস লটাকে লিখতে পারি ব্যবহার করার জন্য F = 9 × 10⁹ Q1 Q2 বাই r²। এখানে কিন্তু এফটা হচ্ছে ফোর্স, মনে রাখতে হবে এই ফোর্স কিন্তু নিউটন ইউনিটের ক্ষেত্রে, যেহেতু আমরা এসআই সিস্টেমে এই জায়গা থেকে এই মানটা ব্যবহার করলাম। আচ্ছা, এবার দেখো আমরা যে কুলম্বস ল যেটা দেখলাম, কুলম্বস লয়ে এই এফটা ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। তার মানে আমার যদি Q1 Q2টা যদি কনস্ট্যান্ট থাকেও, তবুও কিন্তু আর এর ভ্যারিয়েশন হলে, আর চেঞ্জ হলে পরে এদের মধ্যে ফোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে বারবার করে, সেই জন্য এফের সঙ্গে ফোর্সের একটা ভ্যারিয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পারি। এদিকটা হচ্ছে ফোর্স আর এটা হচ্ছে আর সেপারেশন। তাহলে এটা যখন আর এর মানটা ইনফিনিটি, তখন একমাত্র ফোর্সটা কিন্তু জিরো হবে। সেই জন্য এদের যে ভ্যারিয়েশনটা, ধরো আর এর একটা পার্টিকুলার যখন ভ্যালু ছিল, আর এর ভ্যালু যখন জিরো ছিল, তখন এফ এর মানটা কিন্তু ইনফিনিটি হিসাব অনুযায়ী, কারণ এটা জিরো মানে এফ এর মানটা ইনফিনিটি। সেই জন্য আমরা যখন এর ভ্যারিয়েশনটা দেখাবো, ভ্যারিয়েশনটা আমরা এইভাবে দেখাবো, এখানে যেন এই যখন এটা জিরো হবে তখন এটা ইনফিনিটি গিয়ে টাচ করবে এই এফটাকে, আর এইটা এইভাবে করে হবে, যখন আর এর মানটা ইনফিনিটি হবে তখন এফটা জিরো হবে। এটা যেন এই আর অ্যাক্সিসকে টাচ না করে, মানে এক্ষেত্রে এটাকে প্যারালালি আমরা দেখিয়ে দেবো। এটাই আমার এফ ভার্সেস আর এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যখন কিউগুলো কনস্ট্যান্ট থাকছে। কিউ কনস্ট্যান্ট থাকলেই তবে কিন্তু এই ঘটনাটা আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো এক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো আমরা যখন এই যে এসআই সিস্টেমে ভ্যাকুমের ক্ষেত্রে এই যে এফ এর যে রিলেশনটা লিখলাম, তাহলে F = 1/4πε0 Q1 Q2 বাই r²। তার মানে আমার এই যে চার্জ দুটো Q1 এবং Q2 যে চার্জ, এর চারিদিকে আমি ধরে নিয়েছি এয়ার রয়েছে, অথবা এর চারিদিকে কোনো মিডিয়াম নেই, তখন আমার ইকুয়েশনটা কিন্তু এইটা। কিন্তু যদি এরকম হয় যে এর চারিদিকে শুধু এয়ার নয়, এয়ার ছাড়া অন্য মিডিয়াম আছে, কীরকম অন্য মিডিয়াম আছে? ধরো এর চারিদিকে আমি কিছু পরিমাণে মাইকা অর্থাৎ অভ্র দিয়ে দিলাম, বা এর চারিদিকে ধরো কিছু গ্রাফাইট টাইপের কিছু পদার্থ থাকলো, বা ধরো অন্য কোনো ডাইলেকট্রিক কোনো মেটেরিয়াল আমরা এখানে দিয়ে দিলাম, পরাবৈদ্যুতিক কোনো পদার্থ, তাহলে তখন এই যে রিলেশনটা, এই রিলেশনটাতে আমরা একটু চেঞ্জ করব। এটা হচ্ছে F = 1/4πε Q1 Q2 বাই r²। এখানে ইপসাইলন জিরো ছিল ইলেকট্রিক পারমিটিভিটি অফ এয়ার অর ভ্যাকুম, আর এখানে কিন্তু এই ইপসাইলনটা হচ্ছে এদের মাঝখানে যে মিডিয়াম থাকবে তার ইলেকট্রিক পারমিটিভিটি এইটা, এবং এইটাকে ওই পার্টিকুলার মিডিয়ামের পারমিটিভিটি বলা হয়। আমরা পরেই আলোচনা করব যে যদি এই মিডিয়ামের পারমিটিভিটিটা এই এয়ারের রেসপেক্টে বা ভ্যাকুমের রেসপেক্টে আমরা একটা এবং সেই রিলেটিভ পারমিটিভিটি, সেই টার্মটাকে কিন্তু আমরা এইভাবে করে ইউজ করে থাকি। ধরো রিলেটিভ পারমিটিভিটি যদি ইপসাইলন আর হয়, এটাকে লিখব ইপসাইলন/ইপসাইলন0, দ্যাট ইজ ইপসাইলন = ইপসাইলন0 × ইপসাইলন আর। এই ইপসাইলন আর যেটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, এইটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করি, এটাকে স্মল কে দিয়ে ব্যবহার করা হয়। সেই জন্য এটাকে আমরা লিখতে পারবো, এটা হচ্ছে কে ইপসাইলন0 এই ইপসাইলনের পরিবর্তে। সেই জন্য এই যে ফর্মটা আমরা এখান থেকে লিখলাম, এই ফর্মটাকে কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতে এইরকম ব্যবহার করব, ইপসাইলন0 কে Q1 Q2 বাই r²। এটাই হচ্ছে যে কোনো একটা মিডিয়াম, যে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, সেই মিডিয়ামের ক্ষেত্রে কুলম্বস ল তার ম্যাথমেটিক্যাল ফর্ম, এবং অঙ্ক করার সময় আমাদের যথারীতি এটা ব্যবহার করতে হবে।
এটা কেন করা হলো? এটা করার পিছনে কারণ হচ্ছে, দেখো আমরা এই যে 1/4 ইপসাইলন 0 এইটার বদলে কিন্তু 9 × 10⁹ এটাকে পুট করতে পারবো। যদি আমি ওই মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা জানি তাহলে খুব সহজেই আমরা এই ফর্মটা ইউজ করতে পারবো। যেমন যদি আমরা মনে করি এর চারিদিকের এই মিডিয়ামটা হচ্ছে অভ্র মাইকার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 6.2, তাহলে 6.5, তাহলে আমরা যদি 6.5 ইউজ করি তাহলে এই জায়গাটা হয়ে যাবে 9 × 10⁹ ডিভাইডেড বাই 6.5 ইন্টু Q1 Q2/R²। এই ফর্মটাকে আমরা খুব সহজেই এই জায়গাতে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কুলম্বস ল, তার এসআই এবং সিজিএস সিস্টেমে তার ম্যাথমেটিক্যাল ফর্ম কি হয় সেটা আমরা দেখলাম। এবার দেখব কুলম্বস লয়ের ভেক্টর যে ফর্মটা, কুলম্বস লকে আমরা ভেক্টরিক্যালি কিভাবে ব্যবহার করতে পারি এইটাই এবার আলোচনা করব। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। আমরা এখানে ধরে নিলাম যে দুটো চার্জ Q1 এবং Q2, এই Q1 এর এই ও অরিজিনের রেসপেক্টে Q1 এর পজিশন R1, Q2 পজিশন হচ্ছে R2। এবার যদি আমরা এখানে দেখো ধরে নিয়েছি যে পজিশন অফ Q2 উইথ রেসপেক্ট টু Q1, তার মানে এইটার পজিশন যদি আমি মেজার করতে চাই এর রেসপেক্টে, তাহলে এটাকে আমরা নোটেশন দিয়েছি R21। সিমিলারলি যদি আমরা পজিশন অফ Q2 ধরি উইথ রেসপেক্ট টু Q1, পজিশন অফ Q1 উইথ রেসপেক্ট টু Q2, তাহলে এটাকে লিখব কিন্তু R12। এবার দেখো এই দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা যদি আমি দেখি যে কুলম্বস লয়ের যে ফর্মটা আমরা দেখেছিলাম, F ইকুয়াল টু, আমি এটাকে যদি এসআই সিস্টেমটাই এখানে লিখি তাহলে F ইকুয়াল টু 1/4 ইপসাইলন 0, আমরা এখানে চারিদিকে ভ্যাকুম আছে ধরে নিলাম, তাহলে Q1 Q2/R²। এবার এই যে ফোর্সটা, এই ফোর্সটা কীরকম না, এই ফোর্সটা হচ্ছে কিন্তু এই যে চার্জটা এবং এই যে চার্জটা, এই দুটোর মধ্যে ফোর্স। মানে যদি আমি মনে করি এটা রিপালসিভ ফোর্স হয় তাহলে Q1 Q2কে রিপালস করে, Q2 Q1কে রিপালসিভ ফোর্স দেয়। যদি এটা অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে Q1 Q2কে অ্যাট্রাক্ট করে, Q2 Q1কে অ্যাট্রাক্ট করে। অর্থাৎ এক্ষেত্রে এই ফোর্সটা কিন্তু এদের দুজনেরই ফোর্স, একজন আরেকজনের উপরে সেই ফোর্সটাকে অ্যাপ্লাই করছে। তা আমরা যদি এইটাকে এইভাবে করে দেখতে চাই যে এই Q2-র উপরে Q1 কি পরিমাণ ফোর্স দিচ্ছে, সেইটাকে আমরা এইভাবে করে লিখতে পারি F21, দ্যাট ইজ ফোর্স অন Q2 উইথ বাই Q1। Q1টা Q2-র উপরে যে পরিমাণ ফোর্সটা দিচ্ছে সেটাকে লিখছি F21। তাহলে এইটা আমরা লিখতে পারবো, এইটা সমান সমান 1/4 ইপসাইলন 0 Q1 Q2 বাই, এখানে যেহেতু এই Q1 এর উপরে ফোর্স দিচ্ছে তাহলে আমরা এই Q1 এর রেসপেক্টে এর ডিস্টেন্স কত সেটাকেই কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হিসাবে ধরে নিচ্ছি। তার মানে এখানে আমরা লিখতে পারবো R21 তার স্কোয়ার, মানে এদের ভিতরে যে ডিস্টেন্স তার স্কোয়ার, এবং এখানে ধরো R21 ইউনিট ভেক্টর, এই লাইন বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর ধরে নিলাম যেটাকে আমরা R21 হিসাবে এক্ষেত্রে লিখলাম। এবার আমরা দেখেছি যে যেহেতু এইটার ইন্ডিভিজুয়াল পজিশন ভেক্টর, এটার ইন্ডিভিজুয়াল পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, ফলে R21 কিন্তু R2 মাইনাস R1 হবে। যদি আমরা এখান থেকে যে ট্রায়াঙ্গেল ল, ভেক্টরের ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল ল যদি দেখি তাহলে এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, তার মানে এইটা সমান সমান হবে R2 মাইনাস R1। তাহলে আমরা যদি এই জায়গাতে এই ফর্মটা এখানে বসিয়ে দিতে চেষ্টা করি তাহলে এখান থেকে লেখা যেতে পারে 1/4 ইপসাইলন 0 Q1 Q2। আমরা এইটাকে যখন এই ফর্মটা লিখব তখন এটার মড হিসাবে ব্যবহার করব, তাহলে মড অফ R2 মাইনাস R1 এর স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এই বরাবর যে ইউনিট ভেক্টরটা এইটাকে আমরা R21 হিসাবেই এখন লিখলাম, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার আমরা যদি উপর নিচে এই R2 মাইনাস R1 এর মড তার রুট দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে ফর্মটা যেটা দাঁড়ায়, দেখো F21
ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R2 মাইনাস R1 এইটার কিউব, আর এই জায়গাতে হয়ে যাবে R2 মাইনাস R1, মানে এক্ষেত্রে আমরা এখানে কিউব করে এখানে ভেক্টরটাকে R2 মাইনাস R1 ভেক্টরটাকে এই উপরে ইউজ করলাম। যদি আমরা দেখি যে R2 মাইনাস R1, দেখো R2 মাইনাস R1 মানে R21 বা R12 যেটাই হোক না কেন, আসলে তো এই সেপারেশনটাকে আমরা এর ম্যাগনিটিউডটা হচ্ছে R, সেই জন্য যদি আমরা ধরে নিই যে R2 মাইনাস R1 এইটার সমান সমান হচ্ছে ম্যাগনিটিউড R, তাহলে এই ফর্মটাকে লেখা যায় F21 এটা ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R কিউব, আর এখানে হচ্ছে R2 মাইনাস R1, এটা কিন্তু ভেক্টর। এক্ষেত্রে এটাকেই বলতে পারি আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, দ্যাট ইজ ফোর্স অন Q2 বাই Q1। এইটা এক্ষেত্রে দেখো এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে, এই ফোর্সটার কিন্তু ডিরেকশন হবে Q1 থেকে Q2 বরাবর যে ভেক্টরটা, অর্থাৎ R21 এই বরাবর। এবার একটা জিনিস এই জায়গা থেকে আমরা মনে রাখার চেষ্টা করি, যদি এই Q2টা Q1 এর উপরে যে ফোর্সটা দিচ্ছে সেটা যদি আমরা এক্ষেত্রে দেখি, তাহলে এক্ষেত্রে দেখা যাবে F12 দ্যাট ইজ ফোর্স অন Q1 বাই Q2, এইটা সমান সমান 1/4 পাই ইপসাইলন 0 এটা Q1 Q2 বাই এটা R কিউব, এটার ডিস্টেন্সটা সেম থাকবে, তখন এই ভেক্টর ফর্মটা শুধুমাত্র পাল্টে যাবে, এটা R1 মাইনাস R2 এইটা হবে। এবার এই R1 মাইনাস R2 এইটা মানে কিন্তু আসলে R12 যেটাকে আমরা বলছি, মানে এই ডিরেকশন থেকে এই ডিরেকশানে। অবভিয়াসলি যখন আমার এটা এই দিকে ফোর্স দেবে, এইটার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, তখন এই ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করবে। এই যে ফর্মটা আমরা দেখলাম এটাই হচ্ছে কিন্তু কুলম্বস ল, এবং এই কুলম্বস লর ম্যাথমেটিক্যাল যে ভেক্টর যে ফর্মটা আমরা এখানে ইউজ করছি। এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে, এই কুলম্বস ল এর সঙ্গে গ্র্যাভিটেশনাল যে ফোর্স এবং আমরা দেখব ম্যাগনেটিক ফোর্স, এদের কিন্তু কিছু সিমিলারিটিস কিছু ডিসিমিলারিটিস রয়েছে। আমরা এখন এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কুলম্ব ফোর্সের সঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্সের সিমিলারিটিটা কি বা ডিসিমিলারিটিটা কি। আমরা যদি গ্র্যাভিটেশনাল ফর্মটাকে একবার দেখি, গ্র্যাভিটেশনাল ল, সেক্ষেত্রে দেখো F সমান সমান এটা ছিল G m1 m2 বাই ডিস্টেন্সের স্কোয়ার ডি স্কোয়ার এইটা, এবং আমরা এখানে পেয়েছিলাম এইটা পেয়েছি কুলম্বস ল। আমি যদি এইটার সাথে এইটাকে দেখি, দেখো এই দুটোই কিন্তু এরা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, তার মানে এদের মধ্যে সেপারেশনটার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ফোর্স, সেই জন্য এই দুটোকেই আমরা বলতে পারি হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, মানে এরা ইনভার্স স্কোয়ার লটাকে ফলো করে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে এই যে দুটো এদের মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু তোমার সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স কেন বলছি না, এই যে দুটো চার্জ এদের সেন্টারগুলোকে জয়েন করলে ওই লাইন বরাবর এই ফোর্সটা কাজ করছে, সেই জন্য আমরা এটাকে বলছি এরা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এই কুলম্বস এই তোমার কুলম্বসের ক্ষেত্রেও তাই, গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, কিন্তু এদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। কীরকম ডিফারেন্স? ফার্স্ট ডিফারেন্স যেটা রয়েছে যে আমরা গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা দেখি সেটা শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু কুলম্বস ফোর্সের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাট্রাকটিভ ফোর্স এবং এটা রিপালসিভ ফোর্স, দুটোই এক্ষেত্রে একসাথে কার্যকরী হতে পারে। মানে একসাথে বলবো না, দুটোই এক্ষেত্রে হতে পারে, কখনো অ্যাট্রাকটিভ হতে পারে, কখনো রিপালসিভ ফোর্স হতে পারে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই জায়গাতে এই m1 এবং f2 যে মাস দুটো, তারা যে মিডিয়ামের মধ্যে রয়েছে সেই মিডিয়ামের উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। ফোর্সটা, অ্যাট্রাকটিভ ফোর্সটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট,
কিন্তু এই যে ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে যে কুলম্বস যে ফোর্সটা, এটা কিন্তু টোটালি মিডিয়াম ডিপেন্ডেন্ট। আমি যদি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে চলে যাই, তাহলে এই ফোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এদের ভিতরে কিন্তু আমরা কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসটাও এক্ষেত্রে দেখতে পেলাম। আচ্ছা, এবার আমরা তাহলে কুলম্বস লকে ব্যবহার করে আমরা কিছু প্রবলেম কিভাবে সলভ করব, সেই প্রবলেম সলভিংয়ের কিছু ট্রিক্স এখানে আমরা ব্যবহার করছি এবং প্রবলেম কিছু সলভ করে ওই ট্রিক্সগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। প্রবলেম নাম্বার 1, ফার্স্ট যে প্রবলেম, সেই প্রবলেমটাতে চলে যাচ্ছি। ধরো এই প্রবলেমে বলা আছে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন একটা পার্টিকুলার ডিস্টেন্সে রয়েছে। এবার আমার এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে যে এই দুটো ইলেকট্রনের মধ্যে যে ফোর্স, রিপালসিভ যে ফোর্স, দ্যাট ইজ কুলম্ব ফোর্স, এবং এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটোর রেশিওটা কত হবে। তার মানে আমরা এখানে বের করতে চাইছি এফ ইলেকট্রোস্ট্যাটিক্স বাই এফ গ্র্যাভিটেশনাল, এই দুটোর রেশিও এক্ষেত্রে কত হবে। আমার এখানে রিকুইজিট যে তথ্য ডাটা যেগুলো থাকবে, সে ডাটাগুলো এক্ষেত্রে দেওয়া রয়েছে। ধরো আমি যদি প্রথমে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে বের করতে চাই এফ, তাহলে এফ ইকুয়াল টু, এটাকে আমি এফ জি লিখলাম, জি এটাকে এম ই লেখো, মাস অফ ইলেকট্রন ইন্টু মাস অফ ইলেকট্রন বাই এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর স্কোয়ার। এইটা এক্ষেত্রে এর ইলেকট্রনের যে মাস সেটা বলা রয়েছে, জি যেটা, জির মানটাও আমার এখানে দিয়ে দেওয়া রয়েছে, এটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11, যেহেতু আমরা এসআইতে করছি। আচ্ছা, এম এর মাস হচ্ছে ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি, তার মানে এটার হোল স্কোয়ার আমরা লিখতে পারি বাই আর স্কোয়ার। এবার এখান থেকে এইগুলোকে আমরা ক্যালকুলেট করব, এই ফিগারগুলোকে ক্যালকুলেট করব। এবার এটা হচ্ছে এফ জি, এবার এফ ই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফ ই এটা হবে 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে ইলেকট্রন দুটো এয়ারের মধ্যে রয়েছে, সেই জন্য এই ইপসাইলন 0 টার্মটা ইউজ করা হয়েছে। এবার তুমি যদি এখান থেকে মানগুলো বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 9 ইন্টু 10⁻9, Q1 এটা হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম তার স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এফ ই। এবার এই মান এই দুটোকে দিয়ে আমরা রেশিও করব। তাহলে আমি এখান থেকে লিখছি এফ ই বাই এফ জি, এফ ই বাই এফ জি। এখান থেকে দেখো, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.6 10⁻⁻19 তার স্কোয়ার, যথারীতি এই নিচে আর স্কোয়ার আমরা লিখলাম। এবার এফ জি, এই যে এটা নিচে, তার মানে 6.67 ইন্টু 10⁻⁻11 আর 9.1 ইন্টু 10⁻31 তার হোল স্কোয়ার, আর উপরে চলে যাচ্ছে আর স্কোয়ার। এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এবং এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি 10⁻4 এই অর্ডারে, তাহলে এটা আমরা পাবো 10⁻42, দ্যাট ইজ এফ ই বাই এফ জি, এইটা হচ্ছে 10⁻42। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এফ ই ইকুয়াল টু 10⁻42 ইন্টু এফ জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল যে ফোর্স অফ অ্যাট্রাকশান, তার থেকে দুটো ইলেকট্রনের মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটা 10⁻42 গুণ বেশি শক্তিশালী। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অন্যান্য অনেক ফোর্সের থেকে খুব দুর্বল ফোর্স কিন্তু এক্ষেত্রে। এটা আমরা একটা প্রবলেম হিসাবে এখানে দেখলাম, জাস্ট একটা আইডিয়া। সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে এইটা একটা পিথ বল, ধরো ইলেকট্রিক চার্জ দেওয়া রয়েছে, থার্মোকলের বল বা সোলার বল যেটাকে আমরা বলছি এক্ষেত্রে। এই বলটাতে একটা চার্জ আছে, সেটা হচ্ছে 5 মাইক্রোকুলম। এই বলটাতে চার্জ দেওয়া রয়েছে, আর এই পিথ বলটার মাস, এটা হচ্ছে ধরো আমি যদি Q1 ধরি, আর এর মাস M1, এইটা বলা রয়েছে 9 ইন্টু 10⁵ কেজি, এইটা হচ্ছে এটার মাস।
এবার যথারীতি আমি যদি এই বলটাকে এখানে রেখে দিই তাহলে এ তার ওয়েটের জন্য নিচে পড়ে যাবে। এক্ষেত্রে কি করা হয়েছে, আরেকটা পিথ বল, আইডেন্টিক্যাল পিথ বল এই জায়গাতে, আইডেন্টিক্যাল মানে হচ্ছে তার মাস কিন্তু সেম, এই জায়গা থেকে অ্যাবাভ 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার অ্যাবাভ এরম জায়গাতে এটাকে ধরো কোনোভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে বা কিছু করা রয়েছে এরকম, এই জায়গাতেই পিথ বলটাকে দেওয়া হলো। তাতে এই দুটো পিথ বল ইকুইলিব্রিয়ামে থাকলো, মানে নিচের যে পিথ বলটা পড়ে যাচ্ছিল সেটা পড়ে যাচ্ছে না। তাহলে আমাকে বের করতে বলেছে যে এই যে পিথ বলটা, এই পিথ বলের যে ইলেকট্রিক চার্জ Q2 সেইটা কত, এটা আমাকে বের করতে হবে। এখানে দেখো আমরা এই যে পিথ বলটা এক্ষেত্রে দিলাম, এখানে কি ঘটনা ঘটছে না, এই জায়গাতে যে নিচের যে পিথ বলটা, সেই পিথ বলটা কিন্তু তার ওয়েটের জন্য, আমি যদি এটাকে 1 নম্বর ধরি আর এটাকে যদি 2 নম্বর ধরি, 1 নম্বর কিন্তু তার ওয়েট mgর জন্য নিচের দিকে পড়ে যেতে চেষ্টা করবে, কিন্তু 2 নম্বরটা যখন এই জায়গাতে দেওয়া হলো এবং এইটাতে অবভিয়াসলি এর অপোজিট চার্জ এর ভিতরে দেওয়া হলো, তখন ওই পিথ বলটা কি করবে, একে এই ডিরেকশানে, এই আপওয়ার্ড ডিরেকশানে ধরো একে অ্যাট্রাক্ট করছে, এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাক্ট করছে। তাহলে ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি এই ওয়েট দ্বারা ব্যালান্সড হয়, বা উল্টোভাবে বলতে পারি ওয়েটটা যদি অ্যাট্রাকটিভ ফোর্স দ্বারা ব্যালান্সড হয়ে যায়, তাহলে কিন্তু ওই বলটা ওই জায়গা থেকে আর নিচে পড়ে যাবে না। তার মানে আমার এক্ষেত্রে কিন্তু যেটা হবে, এই দুটোর ভিতরে যে অ্যাট্রাকটিভ ফোর্স এফ, সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এক্ষেত্রে এইটা কিন্তু মানে যেহেতু হ্যাঁ এটা Q1 ধরে নিলাম, এটাকে Q2টা আমাকে বের করতে হবে, আর এইটা ইকুয়াল টু হবে এই সেকেন্ডটার ওয়েট mgর সঙ্গে সমান এইটা। তাহলে আমি এই জায়গা থেকে দেখো যদি Q2টা আমাকে বের করতে হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি Q2 এইটা সমান সমান 4πε0 আর স্কোয়ার ইন্টু mg বাই Q1, এটা এখানে গুণ করে দিলাম আর Q1টাকে নিচে দিয়ে দিলাম। এবার এই মানগুলোকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার এক্ষেত্রে বলা রয়েছে মাস, আচ্ছা 4πε0, 1/4πε0 হচ্ছে 9 × 10⁻৯, তাহলে আমি এখানে এই টার্মটাকে যেহেতু 1/4π করে, তাহলে এটাকে নিচে ব্যবহার করব। তাহলে আমি এখানে লিখছি 9 × 10⁻৯, এটা 4πε0 মানটা। আচ্ছা আর এক্ষেত্রে আর কিন্তু 2 সেন্টিমিটার, এটা মানে হচ্ছে 2/100 মিটার, এটা ব্যবহার করব। এটাকে আমি লিখলাম 2 × 10⁻², এই মিটার লিখলাম, তাহলে তার হোল স্কোয়ার যেহেতু আর স্কোয়ার। আচ্ছা এম মানে দেওয়া রয়েছে 9 × 10⁻5, আর জির মান অবভিয়াসলি আমরা 10 ধরবো এক্ষেত্রে। আর Q1 মানে হচ্ছে 5 মাইক্রোকুলম, তাহলে 5 × 10⁻⁻6, এইটা 9 এবং 9 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার উপরে হলো এইটা 4 হয়ে গেল স্কোয়ার করে, আর এটার 5 নিচে থাকলো। এবার 10⁻গুলো চিন্তা করো, 10⁻, উপরে হচ্ছে -4 আর -5 মানে -9, আর একটা 1 আছে তার মানে -8, আর এটা উপরে চলে গেল -8 মানে -2, আর এই 10⁻9 উপরে চলে গেল মানে 10⁻11 এত। আচ্ছা এইটাকে যদি আমরা 40 ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে 8 × 10⁻12 এত কুলম। তার মানে এটাকে আমি লিখতে পারবো 8 × 10⁻6 মাইক্রোকুলম। এইটা হবে ওই যে Q2 যে তার চার্জটা, যে চার্জটা আমরা এই জায়গা থেকে ক্যালকুলেট করতে পারলাম। এবার আমরা আরেকটা প্রবলেমে চলে আসি। দেখো আমরা মনে করি এইরকম একটা ট্রায়াঙ্গেল, এটা একটা আইসোসেল ট্রায়াঙ্গেল, এর প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের সাইড বলে দেওয়া আছে এ, 3টে পয়েন্ট A B C, এই 3টে পয়েন্টে 3টে চার্জ আছে, এবং এক্ষেত্রে বলা আছে 3টেই ধরো ইকুয়াল চার্জ প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। এবার আমাকে বলেছে এফ নেট মানে নেট ফোর্স অন সি, এইটা আমরা বের করতে চাইছি। তাহলে সির উপরে কোথা দিয়ে ফোর্স আসছে, সির উপরে কিন্তু ফোর্স আসছে এই যে এ পয়েন্টে যে চার্জটা, এই চার্জটা সিটাকে এই দিকে রিপালস ফোর্স দেবে। আচ্ছা আমি সিটাকে এরম জায়গায় লিখছি একটু,
তাহলে এই রিপালসিভ ফোর্সটা কিন্তু এই বরাবর এই ডিরেকশানে। আমি যদি এইটাকে F1 ধরি, এই বি কিন্তু এই সির উপরে এই ডিরেকশানে, এটার উপরও রিপালসিভ ফোর্স দেবে। এইটাকে যদি আমি F2 ধরি, দেখো তাহলে এক্ষেত্রে F1 সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে 1/4πε0 কিউ কিউ, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। একইভাবে আমি যদি F2 দেখি, এটা হবে 1/4πε0 কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার, আর এদের ডিস্টেন্সটাও কিন্তু এ স্কোয়ার। তার মানে দেখো এই দুটো থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি F1 ইকুয়াল টু F2। তার মানে এই সি চার্জের উপরে, মানে কিউ প্লাস কিউ চার্জের উপরে এই ডিরেকশানে এবং এই ডিরেকশানে সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমাকে যদি রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে হয়, তাহলে এই দুটো ফোর্সের যে রেজাল্ট্যান্ট হবে ভেক্টরিক্যালি, সেইটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে এইটা করার জন্য দেখো আমরা এখান থেকে, যেহেতু এটা একটা আইসোসেলস অ্যাঙ্গেল, সমবাহু ত্রিভুজ, তাহলে অবভিয়াসলি এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমার এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমি যদি এরম চিন্তা করি এই জায়গা থেকে, ধরো এইটাকে যদি আমরা একটা প্যারালালোগ্রাম হিসাবে চিন্তা করি, প্যারালালোগ্রাম ল ব্যবহার করার জন্য, তাহলে এই দুটো এর যে রেজাল্ট্যান্ট এফ, এইটা হবে আমার এক্ষেত্রে লব্ধি বলটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এফ ইকুয়াল টু F1, আমি দুটোকে F1 ধরে নিলাম, F1 স্কোয়ার 2F1 F2 cos 60। আমরা কিন্তু ভেক্টরের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে ইউজ করলাম। তাহলে এই জায়গা থেকে হয়ে যাচ্ছে এটা F1 স্কোয়ার, F1 মানে 2F1 স্কোয়ার প্লাস এইটা হচ্ছে 2F2 স্কোয়ার, আর cos 60 মানে হাফ, এটাও হয়ে যাচ্ছে F1 স্কোয়ার, দ্যাট ইজ 3F1 স্কোয়ার। এইটা হচ্ছে এফ এর মানটা কিন্তু। তাহলে যদি আমি এই জায়গা থেকে এফটা দেখি, তাহলে 3 আর F1 স্কোয়ার মানে এই যে ফর্মটা, এইটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তাহলে এই জায়গা থেকে ইউজ করলে, সরি এখানে একটা জিনিস ভুল হলো, তো এটা স্কোয়ার কিন্তু, এটা হচ্ছে এফ স্কোয়ার। তাহলে এখান থেকে এফ যেটা হবে √3 ইন্টু F1। এবার যদি আমি এই মানটা বসিয়ে দিই, তাহলে এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4πε0 কিউ স্কোয়ার বা √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটা হচ্ছে কিন্তু যে চার্জ সি, তার উপরে ফোর্স। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, যদি আমাকে বলে যে এফ নেট অন এ, এই মানে চার্জ অন এ, এই এ পয়েন্টে যে চার্জটা, তার উপরে যদি আমাকে বের করতে বলে, তোমরা ক্যালকুলেশন করলে দেখবে মানটা কিন্তু সেম আসবে, কিন্তু ডিরেকশানটা পাল্টে যাবে। আমার এক্ষেত্রে যেমন এই ডিরেকশানটা হলো এখান থেকে, এক্ষেত্রে এই ডিরেকশানটাও কিন্তু হবে এইরকম একটা পয়েন্ট থেকে, এটা হবে তেমনি বির ক্ষেত্রেও আমরা এরকমভাবে ফোর্সটা পাবো। পরের প্রবলেমটা হলো, ধরো একটা স্কোয়ার, এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে এ। আমার এই স্কোয়ারের এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, আর এই জায়গাতে মাইনাস কিউ চার্জ রাখা আছে। তাহলে আমাকে বের করতে বলেছে ফোর্স অন মাইনাস কিউ। তার মানে আমরা বের করব এফ নেট ফোর্স অন মাইনাস কিউ, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রসিড করব প্রবলেমটা করবার জন্য? লক্ষ্য করো, আমরা যদি এই কিউ ফোর্সের কথা চিন্তা করি, এইটা তিনটে, তাহলে এরা কি করছে, যেহেতু এটা নেগেটিভ, তাহলে এইটাকে মাইনাস কিউকে এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে, এই প্লাস কিউ মাইনাস কিউকে এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে, আর এখান থেকে এই ডায়াগোনাল বরাবর মাইনাস কিউকে এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা যদি এই অ্যাট্রাকটিভ ফোর্সগুলো বের করে তাদের রেজাল্ট্যান্ট বের করতে পারি, তাহলেই আমরা বের করতে পারবো যে মাইনাস কিউ চার্জের উপরে টোটাল ফোর্সটা কত, নেট ফোর্সটা কত। তাহলে লক্ষ্য করো, আমি যদি এই দুটোর ভিতরে ফোর্সটার কথা মনে করি F1, এইটা মনে করছি F2, আর এই ফোর্সটাকে ধরে নিচ্ছি F3। তাহলে F1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/4πε0, এটা কিউ, এটাও কিউ, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার।
এই জায়গাতে আমরা এই ডিরেকশনগুলোকে বোঝানোর জন্য এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম। ধরো এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি অ্যান্ড এই পয়েন্টটা ডি। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু হবে ডি টু এ, এর ডিরেকশনটা হচ্ছে ডি থেকে এর দিকে। সিমিলারলি আমি যদি F2 ক্যালকুলেট করতে চাই, এখানে F2 ইকুয়াল টু, এবার এইটার মাইনাস কিউকে এই প্লাস কিউ এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটাও 1/4πε0 কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এইটা কিন্তু হবে দেখো ডি থেকে সি এর দিকে, তার মানে এটা হচ্ছে ডি টু সি। এবং এই যে এক্সপ্রেশন দুটো দেখে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি F1 ইকুয়াল টু F2 এখান থেকে। এবার আমরা চলে আসব আমার এই যে প্লাস কিউ চার্জ অ্যাট বি পয়েন্ট, এই চার্জটা এই মাইনাস কিউকে অ্যাট্রাক্ট করছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কত হবে? এটাকে আমরা লিখেছি F3, তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা, এটা যদি এ হয় তাহলে এটা হবে A√2, তাহলে আমরা এখানে লিখতে পারবো A√2 তার হোল স্কোয়ার। এবং এটার ডিরেকশন কোন দিকে হবে না, এটার ডিরেকশন কিন্তু হবে ফ্রম ডি টু বি, ডি থেকে বি এর দিকে। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, এই জায়গা থেকে যেটা পাবো 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, এটা হচ্ছে ডি টু বি, এইটা F3 ফোর্সটা। এবার আমরা F1 এবং F2 এই দুটো চিন্তা করি, এইটা F1 এইটা F2, এবং এদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে ভেক্টর সাম করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এখান থেকে আমরা পেতে পারি এই F1 এবং F2 এর সাম। সেটাকে যদি আমি এই ডিরেকশানে মনে করি, এটা হচ্ছে F4। কেন এই ডিরেকশানে হবে? এই ডিরেকশানে হবে তার কারণ এইটা এবং এইটা তার 90 ডিগ্রি যেহেতু, তাহলে অবভিয়াসলি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই ডায়াগোনাল বরাবর ডি থেকে বি এর দিকে হবে। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারবো যে এটা হচ্ছে তোমার F4। আচ্ছা, এইটা সমান সমান আমরা F ধরে নিলাম, যে যেহেতু F1 এবং F2 সমান, তাহলে F4 সমান সমান কিন্তু লেখা যাবে F√2। তাহলে এই বরাবর হচ্ছে F√2, আবার এই বরাবর কিন্তু আমার F3 কাজ করছে। তাহলে আমি যদি F নেট বের করতে চাই এখান থেকে, F নেট এইটা হবে তাহলে F3 প্লাস F4, তাহলে F3 মানে হচ্ছে 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, আর F4 মানে হচ্ছে F√2 মানে আমি এদের যে কোনো একটা লিখতে পারি 1/4πε0 কিউ স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু √2 এদের। এবার এদের ভিতর থেকে দেখো 1/4πε0 কিউ স্কোয়ার বাই স্কোয়ার, এটা কমন চলে গেল, তাহলে এখানে পড়ে থাকবে হাফ আর এখানে পড়ে থাকবে √2, তার মানে 1/4πε0 কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এবার এটা হয়ে যাচ্ছে 1 + 2√2/2, এটাই হবে কিন্তু F নেট। কার উপরে না, এই মাইনাস কিউর উপরে। দেখো একই রকমভাবে আমরা যদি এই প্রবলেমটাকে এইভাবে চিন্তা করতে পারতাম, যদি আমাকে বলতো F নেট অন চার্জ অ্যাট বি পয়েন্ট, এই বি পয়েন্টে যে চার্জটা আছে এর উপরে এই রেজাল্ট্যান্ট ফোর্সটা বের করতে হবে, তাহলে আমরা এভাবে কি করতাম? দেখো এই যে চার্জটা, এই চার্জটাকে, এই কিউ চার্জটা এই ডিরেকশানে রিপালসিভ ফোর্স দিত, এই কিউ চার্জটা এইটাকে এই ডিরেকশানে রিপালসিভ ফোর্স দিত, আর এই মাইনাস চার্জটা এটাকে এই ডিরেকশানে অ্যাট্রাকটিভ ফোর্স দিত। তাহলে আমরা যদি এইটাকে এরকম চিন্তা করি, এটা এই ডিরেকশানে মানে আসলে ফোর্সটা এই ডিরেকশানে, এইটা এই ডিরেকশানে মানে ফোর্সটা এই ডিরেকশানে, তাহলে এই দুটো ফোর্সের যদি রেজাল্ট্যান্ট ফোর্স করা হতো তাহলে অবভিয়াসলি ফোর্সটা এই ডিরেকশানে হতো এবং এটা কিন্তু এইরকম F√2ই হতো এই ডিরেকশানে। তাহলে এক্ষেত্রে এটা হতো F√2 এই ডিরেকশানে, আর এই ডিরেকশানে তখন F3 এই ডিরেকশানে হতো না, এটা কিন্তু এই ডিরেকশানে হতো F3, তার মানে এইটা এই ডিরেকশানে গেল। তাহলে এই F3 ফোর্স থেকে তখন এই F√2
মানে এদের ভিতরে যেটা বড়, এক্ষেত্রে দেখা যাবে আমার f√2টাই বড় হবে, যেহেতু fটা ছোট, একটা বড় এবং তার √2 টার্মটা বড়, এটা যেহেতু ডিস্টেন্সটা অনেক বড়, ফলে এই ফোর্সের মানটা কিন্তু কম হবে। ফলে আমরা যদি এইটা থেকে এইটা মাইনাস করতাম তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা পেয়ে যেতাম। তারপরে দেখো এই প্রবলেমটা থেকে তোমরা কিন্তু যে কোনো রকমভাবে যেভাবে তোমাদের প্রবলেম সলভ করতে দেবে আমরা সেইভাবেই কিন্তু এই জায়গা থেকে প্রবলেমটাকে সলভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেম দেখি। ধরো আমরা এইরকম একটা স্কোয়ার নিলাম, এই স্কোয়ারের এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, চারটে জায়গাতেই আমরা প্লাস কিউ চার্জ নিলাম এবং এই স্কোয়ারের এই ডায়াগোনালের যে ইন্টারসেক্টিং পয়েন্ট ও, এই পয়েন্টে আমরা একটা +1 চার্জ নিলাম, +1। তাহলে আমাকে বের করতে হবে যে এফ নেট অন +1 চার্জ, এই +1 চার্জের উপরে নেট ফোর্স কত এইটা আমাকে ক্যালকুলেট করে এখান থেকে বের করতে হবে। তা এইটা বের করবার জন্য আমরা যদি এইভাবে করে দেখি যে দেখো এই যে এই পয়েন্টগুলোকে আমরা একটুখানি ডিনোট করে দিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। ধরো আমি যদি ABCD এরকম লিখে দিলাম, তাহলে এই সি পয়েন্টে যে চার্জটা, এই চার্জটা কিন্তু এই +1 চার্জকে এই ডিরেকশানে রিপালসিভ ফোর্স দেবে, আর এই চার্জটা এই ডিরেকশানে এটাকে রিপালসিভ ফোর্স দেবে। তাহলে আমি এটার সাইড যদি A ধরে নিই, এটার সাইড A, তাহলে অবভিয়াসলি এইটুকুনি হয়ে যাবে A√2/2, এই অর্ধেকটা, যেহেতু এই চার্জ এবং এই চার্জ এবং ডিস্টেন্স, আর এক্ষেত্রে এই চার্জ এবং এই চার্জ এবং এদের ডিস্টেন্স সেম, তাহলে আমরা বলতেই পারি এই দিকের ফোর্স এবং এই দিকের ফোর্স এরা সেম হবে। তাহলে +1-এর উপরে এই A পয়েন্টের চার্জ আর C পয়েন্টের চার্জের জন্য রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হবে। সিমিলারলি এই D পয়েন্টের চার্জ এটাকে এই ডিরেকশানে ফোর্স দেবে, এই চার্জটা কিন্তু এটাকে এই ডিরেকশানে ফোর্স দেবে, এরাও দুজন ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশানে, হেন্স এখানকার ফোর্সটা কিন্তু 0। তাহলে আমরা বলতে পারবো এই কেসে এফ নেট এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ ওই চার্জের উপরে কোনো রকম ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে না, রেজাল্ট্যান্ট ফোর্সটা এক্ষেত্রে 0 হয়ে গেছে। এবার আমরা দেখছি যে যদি আমার এই পয়েন্টের এই চার্জটা, দ্যাট ইজ প্লাস কিউ যে চার্জটা, এই প্লাস কিউ চার্জটাকে যদি আমরা মাইনাস কিউ চার্জ দিয়ে রিপ্লেস করে দিতাম, ধরো এখানে চার্জটা যদি মাইনাস কিউ হতো, তাহলে এই এফ নেট কত হতো এইটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। এক্ষেত্রে দেখো আমার এই যে ফোর্সটা এবং এই যে ফোর্সটা এটা সেম থাকবে, অপোজিট ডিরেকশানে এদের রেজাল্ট্যান্টটা 0 হবে। এবার এই যে প্লাস কিউ চার্জটা, এ কিন্তু +1কে এই ডিরেকশানে রিপালসিভ ফোর্স দেবে, আর এই মাইনাস কিউ চার্জটা কিন্তু এখন আর রিপালসিভ ফোর্স দেবে না, ও কিন্তু এটাকে এই ডিরেকশানে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে। তাহলে এখন এই যে +1 চার্জের উপরে যে ফোর্স হচ্ছে সেটা কিন্তু এই ফোর্সটা এবং এই ফোর্সটা এই দুটোর যোগফলের সমান। কেন আমি যোগফল কথাটা বললাম? যোগফল বললাম যেহেতু এই ফোর্স দুটো মানে একই লাইনে রয়েছে, যদি একই লাইনে না থাকতো তাহলে কিন্তু এদেরকে ভেক্টরিক্যালি আমরা এদের রেজাল্ট্যান্ট বের করতাম। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে এই চার্জটা এর উপরে যে ফোর্স দিচ্ছে সেটা যদি F1 হয়, ধরো এক্ষেত্রে যদি ফোর্সটা F1 হয় তাহলে 1/4πε0 কিউ ইন্টু 1 মানে কিউ বাই এ, এটা হয়ে যাচ্ছে A/√2 তার স্কোয়ার। একইভাবে এটা যে ফোর্স দেবে সেটাও এই একই মানের ফোর্স হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেয়ারফর এফ নেট এইটা সমান সমান হচ্ছে 2F1, মানে এইটার ডাবল ফোর্স, দুটো যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে লিখতে পারি 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার, আর উপরে 2 চলে গেল এইটা, তার মানে এটা হয়ে গেল 4 ইন্টু 1/4πε0 কিউ বাই স্কোয়ার। এইটা হলো কিন্তু এক্ষেত্রে এফ নেট। এবং এইটার ডিরেকশানটা কোন দিকে হবে? এইটার ডিরেকশানটা কিন্তু দেখো এই যে আমি যদি মানে সেন্টারটাকে ও ধরে নিলাম, তাহলে এই ও থেকে সি এর ডিরেকশানে, এই ডিরেকশানে, তার মানে এটা হবে টুয়ার্ডস মাইনাস যে চার্জটা, সেই মাইনাস চার্জের দিকে এই নেট ফোর্সটা থাকবে, অ্যাক্টিং হবে নেট ফোর্সটা।
এবার আমরা চলে আসি পরের প্রবলেমটাতে। আচ্ছা, এখানে ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে আর এই জায়গাতে একটা প্লাস 4 কিউ চার্জ আছে, এবং এই যে দুটো চার্জ, এই চার্জ দুটোর ভিতরে ডিস্টেন্স অফ সেপারেশন এইটা বলা রয়েছে এল। এবং আমরা এখানে বুঝতেই পারছি যে যেহেতু দুটো পজিটিভ চার্জ তাদের মধ্যে রিপালসিভ ফোর্স থাকবে। আমরা এখানে বের করতে চাইছি যে এই দুটো চার্জের মাঝখানে কোন পজিশানে একটা প্লাস কিউ চার্জ আনলে সেই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে আমি যদি এই রকম মনে করি যে ধরো এই জায়গাতে একটা প্লাস ক্যাপিটাল কিউ চার্জ দিয়ে দিলাম, এই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে আমার এই চার্জটা এর উপরে রিপালসিভ ফোর্স দেবে আর এই চার্জটাও এর উপরে রিপালসিভ ফোর্স দেবে, যাতে ওই রিপালসিভ ফোর্স দুটোকে যদি আমরা রেজাল্ট্যান্ট করি তাহলে তাদের রেজাল্ট্যান্টটা জিরো হবে। তার মানে বলা যেতে পারে এই দিকের ফোর্সটা এবং এই দিকের ফোর্সটা, এই দুটো ফোর্স সমান হবে, তাহলেই আমরা এক্ষেত্রে রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো পাবো। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, ধরো এই ফোর্সটাকে আমি এই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হবে এল মাইনাস এক্স। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য এর উপরে যে ফোর্স, এই ফোর্সটাকে ধরে নিচ্ছি F1, আর এর উপরে যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে F2। তাহলে আমরা এখানে লিখতে পারবো F1 ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে F1টা। তেমনি F2টাকে যদি দেখি এখান থেকে, তাহলে F2 সমান সমান 1/4 পাই ইপসাইলন 0 4 কিউ ইন্টু কিউ বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার আমার এই দুটো ফোর্সকে আমরা সমান দেখাবো। যদি এই দুটো ফোর্সকে সমান দেখাই তাহলে F1 ইকুয়াল টু F2, এটা বসিয়ে দাও। তাহলে 1/4 পাই ইপসাইলন 0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 4 কিউ কিউ বাই এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 1/x স্কোয়ার আর এখানে 4/l মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার দুদিকে স্কোয়ার রুট করে দিই, তাহলে স্কোয়ার রুট করে দিলে পরে এটা হয়ে যাচ্ছে 1/x ইকুয়াল টু 2/l মাইনাস এক্স, দ্যাট ইজ l মাইনাস এক্স ইকুয়াল টু 2x, দ্যাট ইজ 3x ইকুয়াল টু l, x ইকুয়াল টু হচ্ছে l/3। এখানে এই অঙ্ক করার পর আমাদের কিন্তু আনসার লেখার সময় একটু খেয়াল করতে হবে। এই আনসারটা কি হচ্ছে, ধরো আমরা এখানে ধরে নিয়েছি কিন্তু প্লাস কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্সে, প্লাস কিউ চার্জ থেকে কেউ যদি এই প্লাস 4 কিউ চার্জ থেকে ধরতো তাহলে এটা কিন্তু l/3 বেরোতো না। তাহলে আমরা বলবো ওই চার্জটাকে, এই প্লাস কিউ চার্জটার যে পজিশন সেটা হবে এক্স ডিস্টেন্স ফ্রম প্লাস কিউ। এইভাবে কিন্তু আনসারটা থাকবে। যখন এমসিকিউতে থাকবে তখন সব রকম অপশান থাকবে, এটা l/3ও থাকতে পারে আর এটা 2l/3ও থাকতে পারে। সেই জন্য আমাকে কিন্তু দেখে নিতে হবে কোন চার্জ থেকে এই ডিস্টেন্সটাকে ধরে নিয়েছিলাম, সেই অনুযায়ী আমার আনসারটা হবে কিন্তু। এবার দেখো আমরা এই যে এখানে যে প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমে কি দেখলাম না প্লাস 4 কিউ, এটা হচ্ছে তোমার প্লাস কিউ, এই দুটোর মাঝামাঝি কোনো একটা পয়েন্টে আমার বের করতে হবে যেখানে ওই কোনো একটা চার্জ কিউ রাখলে তার উপরে রেজাল্ট্যান্ট ফোর্সটা 0। এবার যদি এরকম হতো যে এই যে প্লাস কিউ চার্জটা বলেছিলাম প্লাস 4 কিউ, এইটা প্লাস না হয়ে এটা মাইনাস 4 কিউ যদি হতো, মাইনাস 4 কিউ, তাহলে যদি আমাকে বের করতে বলতো যে কোথায় প্লাস কিউ চার্জটা, ক্যাপিটাল কিউ চার্জটাকে রাখলে ওর উপরে রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হবে। লক্ষ্য করো আমি যদি এই পজিশনটা চিন্তা করতাম তাহলে কি হতো না আমার এই প্লাস কিউ চার্জটা এটাকে এই দিকে রিপালসিভ ফোর্স দিত, আর এই মাইনাস 4 কিউ চার্জ কিন্তু এটাকে এই ডিরেকশনে অ্যাট্রাকটিভ ফোর্স দিত। ফলে কখনোই এই ফোর্সটা এবং এই ফোর্সটা ইকুয়াল হলেও অপোজিট ডিরেকশন হতো না। ফলে ওই প্লাস কিউটা কিন্তু ওই জায়গাতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতো না। তাহলে আমাকে কি করতে হবে তখন, আমাকে কিন্তু তখন এই পজিশনটা এইভাবে নিতে হবে, এই কিউ পজিশনটা ধরো এরকম জায়গাতে, এইটা হচ্ছে প্লাস কিউ, এবং আমরা ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে এই প্লাস কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্সে ক্যাপিটাল প্লাস কিউ চার্জটা এখানে রাখা আছে, আর এই জায়গা থেকে এই যে টোটাল ডিস্টেন্সটা, তাহলে মানে এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা এটা হয়ে যাচ্ছে কিন্তু এল প্লাস এক্স এইটা। তাহলে এবার আমরা এখান থেকে কি করে বের করব, দেখো এইটা বের করবার জন্য তাহলে আমাকে রেজাল্ট্যান্ট
ফোর্সটা বের করতে হবে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স বের করতে হবে। দেখো এই জায়গাতে আমার এই যে চার্জটা প্লাস কিউ, এ কি করবে, এইটাকে এই ডিরেকশানে রিপালসিভ ফোর্স দেবে F1, আর এইটা কি করবে, এটাকে এই ডিরেকশানে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে F2। তাহলে যদি এই রিপালসিভ ফোর্স এবং অ্যাট্রাকটিভ ফোর্স দুটো সমান হয়ে যায়, যেহেতু অপোজিট ডিরেকশন, তাহলে আমরা বলবো এখানে রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো F1 সমান 1/4 পাই ইপসাইলন 0 কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এটা কোনো অসুবিধা নেই। এবার দেখো F2 হচ্ছে 1/4 পাই ইপসাইলন 0 4Q ইন্টু কিউ ডিভাইডেড বাই L প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এবার এই দুটোকে যদি আমি সমান দেখিয়ে দিই, তাহলে 1/4 পাই ইপসাইলন 0 4Q বাই L প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। এবার ওখান থেকে 1/4 পাই ইপসাইলন 0 কিউ ইন্টু কিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার এখান থেকে যেটা পড়ে থাকছে 4/L প্লাস এক্স এর হোল স্কোয়ার, আর এটা 1/x স্কোয়ার। আগের মতো স্কোয়ার রুট করে দাও, 2/L প্লাস এক্স ইকুয়াল টু 1/x, দ্যাট ইজ 2x ইকুয়াল টু L প্লাস এক্স, দ্যাট ইজ x ইকুয়াল টু L। তার মানে এই জায়গা থেকে, এই প্লাস কিউ চার্জ থেকে আরও L ডিস্টেন্সে যদি আমরা একটা ক্যাপিটাল প্লাস কিউ চার্জ রাখতাম, তাহলে ওই প্লাস কিউ চার্জটা কিন্তু এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জের জন্য ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এটাও কিন্তু আমাদের প্রবলেম সলভ করবার ক্ষেত্রে এই ট্রিক্সগুলো সবসময় খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা এই প্রবলেমগুলোকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। মানে ক্যালকুলেট করতে গেলে সবসময় আমাদের কিন্তু এই দিকটাতে নজর দিতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা পরের একটা প্রবলেমে। আমার এইরকম একটা পজিশন রয়েছে, এই জায়গাতে একটা প্লাস কিউ চার্জ আর এই জায়গাতেও একটা সেম প্লাস কিউ চার্জ আছে। এবার এই দুটো প্লাস কিউ চার্জের জাস্ট মিডিলে আমি একটা চার্জ রাখলাম। এই চার্জটা হচ্ছে ধরো Q0, এটাও ধরেই নিতে পারে একটা প্লাস চার্জ, এটাকে একটা টেস্ট চার্জ হিসাবেই আমরা এখানে ধরে নিচ্ছি। এবার এই দুটো চার্জের ভিতরে একটা ডিস্টেন্স আমার বলা রয়েছে, আমি উপরের দিকে লিখলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে 2a। তার মানে আমার এই জায়গা থেকে এই চার্জের ডিস্টেন্সটা হচ্ছে a, সিমিলারলি এটার ডিস্টেন্সটাও কিন্তু a। এবার দেখো এই যে চার্জটা, এই চার্জের উপরে এই যে প্লাস কিউ চার্জ, এ কিন্তু এটাকে এই দিকে একটা রিপালসিভ ফোর্স দিচ্ছে, এটা কিন্তু অবভিয়াসলি প্লাস কিউ, আর এই প্লাস কিউ চার্জটাও এই চার্জটাকে একটা রিপালসিভ ফোর্স দিচ্ছে। ফলে আমরা দেখব এই প্লাস কিউ চার্জটা এই মিডিলে ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, মানে ওই চার্জের উপরে নেট ফোর্সটা 0। এবার যদি আমরা এই চার্জটাকে এর পজিশন থেকে, মানে প্লাস কিউ চার্জটাকে এর পজিশন থেকে একটুকুনি ডিফ্লেক্ট করে দিই, কীরকম? ধরো আমি এই প্লাস কিউ চার্জটাকে এই জায়গা থেকে আমি এক্স শিফট করে দিলাম, এক্স ডিস্টেন্স এই পজিশনে নিয়ে আসলাম। তাহলে যেই আমি এই পজিশনে নিয়ে আসবো, তাহলে আমার এই যে প্লাস কিউ চার্জটা, এই প্লাস কিউ চার্জ থেকে এর ডিস্টেন্সটা কিন্তু বেড়ে গেল, ফলে রিপালসিভ ফোর্সটা কমে গেল। একইভাবে এই প্লাস কিউ চার্জ থেকে এর ডিস্টেন্সটা কিন্তু কমে গেল, তার মানে রিপালসিভ ফোর্সটা বেড়ে গেল। তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে যখন এই চার্জটা এই পয়েন্টে ছিল, তখন এই দিকের ফোর্স এবং এই দিকের ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ছিল, সেই জন্য ওর উপরে নেট রেজাল্ট্যান্ট ফোর্স ছিল 0। কিন্তু যখনই আমরা এই জায়গা থেকে এটাকে এরম একটা পজিশনে শিফট করে দিলাম, তখন এইটার উপরে এই প্লাস কিউ চার্জের জন্য যদি এই ডিরেকশানে ফোর্স F1 হয়, আর এই প্লাস কিউ চার্জের জন্য যদি এই ডিরেকশানে ফোর্স F2 হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু F1 লেস দ্যান F2। যখনই এই F1 এবং F2 নট ইকুয়াল টু হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো যে এই প্লাস কিউ চার্জের উপরে একটা আনব্যালেন্সড ফোর্স এই জায়গাতে কিন্তু কাজ করবে। সেই ফোর্সটা কোন দিকে না, সেই ফোর্সটা কিন্তু এই ডিরেকশানে কাজ করবে, টুয়ার্ডস এই পজিশনটা। আমরা এখানে এ আর বি এটাকে দুটো নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা বলবো এই রেজাল্ট্যান্ট ফোর্সটা টুয়ার্ডস এ পয়েন্ট কাজ করবে। যেই টুয়ার্ডস এ পয়েন্ট চলে এলো, ধরো এই মিডিল পজিশন থেকে একটু এদিকে সরে গেল, তখন দেখা যাবে F1টা আবার
বড় হয়ে গেল, F2টা তখন ছোট হয়ে গেল, তখন কিন্তু এর উপরে একটা রেজাল্ট্যান্ট ফোর্স টুয়ার্ডস বি ডিরেকশন কাজ করবে। তাহলে এই যে এই চার্জটার উপরে তখন কখনো এই ডিরেকশানে কখনো এই ডিরেকশানে ফোর্স কাজ করবে, ফলে এই চার্জটা কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। আমরা এখানে বের করতে চাইছি এই প্লাস কিউ চার্জের উপরে ওই যে ফোর্সটা কাজ করবে, যে ফোর্সটা ওকে সিম্পল হারমোনিক মোশন দেবে, সেই ফোর্সটার মান কত, এবং আমরা এখান থেকে বের করতে চাইছি যে ওই চার্জটা যে সিম্পল হারমোনিক মোশন করবে তার টাইম পিরিয়ডটা কত হবে। দেখো আমরা কিভাবে প্রসিড করতে পারি, এখানে আমরা প্রথমেই বের করে নিই, যেহেতু এটাকে এক্স ডিস্টেন্সে দিয়ে দিয়েছি, তাহলে এই পজিশানে F1 সমান সমান কত, তাহলে F1 সমান সমান 1/4 ইপসাইলন 0 কিউ ইন্টু কিউ 0 বাই এক্স এ প্লাস এক্সের হোল স্কোয়ার। সিমিলারলি আমি যদি F2 দেখি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4 ইপসাইলন 0 কিউ ইন্টু কিউ 0 বাই এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এই দুটো ফোর্সের যদি আমি রেজাল্ট্যান্ট ফোর্স বের করি, তাহলে সেটা কি হবে, তাহলে লিখতে পারি দেয়ারফর এফ নেট যেটা ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে F2 মাইনাস F1, যেহেতু আমার F2টা এক্ষেত্রে বড় কিন্তু। তাহলে আমি এই জায়গা থেকে যদি এইটা মাইনাস এইটা করি, দেখো 1/4 ইপসাইলন 0 কমন চলে যাবে, উপরে পড়ে থাকবে কিউ 0, এইটা পড়ে থাকবে, আর এক্ষেত্রে এটাকে এখানে লিখে দিই কিউ 0, আর এই জায়গাতে হয়ে যাবে 1/a মাইনাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/a প্লাস এক্সের হোল স্কোয়ার, এইটা হবে। আচ্ছা, এবার এখান থেকে লিখতে পারি তাহলে এফ নেট এইটা সমান সমান কিউ 0/4 ইপসাইলন 0, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এ প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 4ax ক্যালকুলেশন করলে, তার মানে উপরে এটা পাবো, এটা হচ্ছে 4ax। এবার এই জায়গাতে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা কি করেছি না এই প্লাস কিউ চার্জটাকে কিউ 0 চার্জটাকে এর পজিশনটা থেকে খুব সামান্য পরিমাণ ডিফ্লেক্ট করেছি, স্লাইটলি ডিফ্লেক্টেড, ফলে এই স্লাইট ডিফ্লেকশনের জন্য আমরা বলতেই পারি যে এ স্কোয়ার এইটা মাচ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার। এক্ষেত্রে এ স্কোয়ারটা কিন্তু এক্স স্কোয়ারের থেকে অনেক বড় হবে, ফলে আমরা এই জায়গাতে একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টার্মটাকে, সরি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটাকে কিন্তু আমরা স্কোয়ার হিসাবেই ধরতে পারি। তাহলে এখান থেকে দেখো এফ নেট এটা হচ্ছে কিউ 0/4 ইপসাইলন 0 4ax বাই এটা নিচে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4, তার মানে কিউ 0/4 ইপসাইলন 0 4/a টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, এইটা হচ্ছে এফ নেট। এই ফোর্সটাকে আমরা বলবো যে এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্সটা কিন্তু এই যে তোমার মানে যে এই প্লাস কিউ চার্জটা, এই প্লাস কিউ চার্জটাকে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করতে সাহায্য করবে। তাহলে এক্ষেত্রে আমরা সবসময় জানি রেস্টোরিং ফোর্স আর তার যে ডিফ্লেকশন এটা অপোজিট ডিরেকশানে থাকে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, এই জায়গাতে লক্ষ্য করো তাই আছে, আমার এর ডিফ্লেকশন কিন্তু এই ডিরেকশানে আর রেস্টোরিং ফোর্সটা কিন্তু পেয়েছি এই ডিরেকশানে। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতেই পারি এফ নেট এইটা মাইনাস সিম্বল দিয়ে। এবার দেখো আমাকে যদি বের করতে হয় যে এর টাইম পিরিয়ডটা কত, যে টাইম পিরিয়ডটা আমরা ক্যালকুলেট করব সেই টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে গেলে আমরা জানি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ এখানে কিন্তু অ্যাক্সিলারেশন সিম্পল হারমোনিক মোশনের কথা বলছি, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা সবাই আমরা জানি। তাহলে এখানে এফ মানে কিন্তু অ্যাক্সিলারেশন নট ফোর্স, তাহলে আমি যদি এই ফোর্সটাকে মাস দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি এখান থেকে অ্যাক্সিলারেশন পাবো।
তাহলে আমি এই এই ইকুয়েশনটা থেকে বের করতে চাইছি, দুদিকে এম দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ধরো আমার বলে দিল এই যে প্লাস কিউ যে চার্জটা, যে পার্টিকেলটার তার মাস হচ্ছে এম, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এই জায়গা থেকে এফ নেট বাই এম ইকুয়াল টু কিউ কিউ জিরো বাই 4πε0 এম। আচ্ছা, এটাকেও এর সঙ্গে একবার আমরা অ্যাড করে দিই, 4 এই জায়গাতে হচ্ছে এ কিউব, এখানে একটা জিনিস সরি, এখানটা কিন্তু এ কেটে গেছে, এটা কিন্তু এ কিউব হবে এই জায়গাটাতে, এ টু দি পাওয়ার 4 হয়ে গেছে এ কিউব। তাহলে এইটা ইন্টু এক্স, তাহলে এই উইথ মাইনাস সাইন, এই যে টোটাল যে টার্মটা এখান থেকে, এই টার্মটাকে কিন্তু আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার। তুমি যদি এইটার সাথে ক্যালকুলেট করো, কম্পেয়ার করো, কেন দেখো এখানে এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এফ নেট বাই এম এটাও অ্যাক্সিলারেশন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার এইটা ইকুয়াল টু, এই 4 4 ক্যান্সেল করে দাও, কিউ কিউ জিরো বাই πε0 এম এ কিউব। তাহলে এখান থেকে ওমেগা বের করে নেব এবং ওমেগা থেকে এই জায়গা থেকে আমরা টি বের করে নেব। তাহলে ওমেগা সমান সমান হচ্ছে √ওভার কিউ কিউ জিরো πε0 এম এ কিউব এইটা। এবার যদি আমি এখান থেকে টাইম পিরিয়ড টি বের করি, তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t, এইটা সমান সমান কিন্তু 2π/t। তাহলে টি ইকুয়াল টু যদি ক্যালকুলেট করি, তাহলে 2π এটা উল্টে যাবে, টিটা এখানে চলে এলো, এখানে চলে এলো, এইটার নিচে চলে আসবে, মানে টোটাল টার্মটা কিন্তু এক্ষেত্রে উল্টে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো টি সমান সমান 2π √ওভার πε0 এম এ কিউব ডিভাইডেড বাই কিউ কিউ জিরো। এই যে টোটালটা, এটাই হচ্ছে কিন্তু টাইম পিরিয়ড। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, যে টাইম পিরিয়ডটা আমরা এই জায়গা থেকে পেলাম, এই টাইম পিরিয়ডটা কার উপর ডিপেন্ড করছে? এই টাইম পিরিয়ডটা কিন্তু ডিপেন্ড করছে এই যে চার্জ দুটো তাদের সেপারেশনের উপরে, এই যে ডিস্টেন্সটা তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এইটা কিন্তু ডিপেন্ড করছে এইটার মাসের উপরে, এটা কিন্তু ডিপেন্ড করছে কিউ কিউ জিরো, মানে চার্জের এই চার্জটার ভ্যালুর উপর ডিপেন্ড করছে, এই চার্জটার ভ্যালুর উপরও কিন্তু ডিপেন্ড করছে। তার মানে আমার যদি এই সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে যায় কোনো কিছু, তাহলে টোটাল যে রেজাল্টটা, সেই রেজাল্টটাও কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা কিন্তু একটা পার্টিকুলার রেজাল্ট এই জায়গা থেকে পাবো না, মানে সবসময় যে কনস্ট্যান্ট রেজাল্ট পাবো তা কিন্তু পাবো না এটার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমে চলে যাই। নেক্সট যে প্রবলেমটা, ধরো এই আগের প্রবলেমটার মতনই এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, আর এখানে আরেকটা চার্জ আছে প্লাস কিউ। এই দুটো চার্জের ভিতর ডিস্টেন্স দেওয়া রয়েছে 2a, এই দুটো চার্জের। এবার এই দুটো চার্জের মাঝে আমি আরেকটা চার্জ আনবো, এমনভাবে চার্জটা আনবো মানে সেই চার্জের ভ্যালুটা কত হবে এবং সেই চার্জের পজিশনটা কি হবে, যাতে করে এই টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। কথাটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। আগেরটাও আমরা বলেছিলাম যে এদের মাঝে আমরা মানে কোথায় চার্জ রাখলে ওই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা কিন্তু এখানে সেটা বলছি না, আমরা বলছি এখানে যে চার্জটা আনবো আর এই যে দুটো চার্জ, এই টোটালটা মিলে যে সিস্টেমটা তৈরি হবে, সেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কীরকম? ধরো আমি যদি এই রকম মনে করি যে এই জায়গাতে ঠিক মিডল পয়েন্টে আমি একটা মাইনাস কিউ চার্জ আনলাম, কেন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে মনে রাখতে হবে, আমি যদি এখানে একটা প্লাস চার্জ আনি তাহলে এ এর উপরে রিপালসিভ ফোর্স দেবে, এ এর উপরে রিপালসিভ ফোর্স দেবে, এই চার্জটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে যদি এটা প্লাস হতো। কিন্তু এই দুটো চার্জের ভিতরে যে রিপালসিভ ফোর্স, সে এই চার্জটাকে এদিকে সরিয়ে দেবে, এই চার্জটাকে এদিকে সরিয়ে দেবে, তাহলে এরা ইকুইলিব্রিয়ামে থাকছে না। তাহলে আমরা টোটাল সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে চাইছি, সেই জন্য আমরা কি করব না, এর মাঝখানে একটা মাইনাস কিউ চার্জ নিয়ে এলাম।
যে মাইনাস কিউ চার্জ কি করবে না, মাইনাস কিউ চার্জটা এই মাইনাস কিউ চার্জটা এইটাকে এই ডিরেকশনে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে, এই প্লাস চার্জটাকে এই ডিরেকশনে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে। তাহলে যেহেতু একে অ্যাট্রাক্ট করবে, একে অ্যাট্রাক্ট করবে, মাইনাস কিউ দুজনকেই অ্যাট্রাক্ট করবে, ফলে এই দুজনের মধ্যে যে রিপালসিভ ফোর্স তাদের দূরে সরিয়ে দেবে, সেই দূরে সরানো ফোর্সটা যদি এর অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে ব্যালান্স হয়ে যায়, তাহলে টোটাল সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে এখানে। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এবং এটা প্রমাণ করা যাবে যেটা মাঝখানেই আমাকে নিতে হবে। তাহলে এই চার্জটা ধরো মাঝখানে এই পজিশনে রয়েছে, আমাকে বের করতে হবে ওই যে মাইনাস কিউ চার্জ নিয়ে আসা হয়েছে ওই চার্জটার ভ্যালু কত, ম্যাগনিটিউড কত হবে, সেইটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা করার জন্য আমরা এইভাবে করে দেখাবো যে এই যে দুটো চার্জ, এদের যে অ্যাট্রাকটিভ ফোর্স, এই দুটো চার্জের যে রিপালসিভ ফোর্স, এরা যদি ব্যালান্স হয়ে যায় তাহলেই কিন্তু এক্ষেত্রে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা জিরো পাবো। তার মানে সব চার্জগুলো এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। সেইটা করার জন্য আমরা প্রথমে দেখি এই দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা কত হবে। দেখো 1/4πε0 কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই স্কোয়ার, এইটা। আর এই দুটো চার্জের ভিতরে প্লাস কিউ এবং প্লাস কিউ এদের মধ্যে যে রিপালসিভ ফোর্স, এইটা হয়ে যাবে 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার। এই দুটোকে আমরা ইকুয়াল দেখালাম। তাহলে এই 4π কেটে গেল, একটা কিউ কেটে গেল, তাহলে এক্ষেত্রে কিউ বাই স্কোয়ার, আর এক্ষেত্রে থেকে গেল কিউ বাই 4 স্কোয়ার। এবারে স্কোয়ার কেটে দাও, তাহলে দেখো কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4। তার মানে আমাকে যদি এই টোটাল সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হয় তাহলে মাঝখানে যে চার্জটা আনতে হবে সেটা হবে এই দুটো চার্জের 1/4। তার মানে এদের যদি আমার মান দেওয়া থাকে তাহলে মাঝখানের চার্জটার আমি মান পেয়ে যাব, এটা হবে 1/4। এই রেজাল্টটা কিন্তু এমসিকিউর জন্য মনে রেখো, এটাও খুব কাজে লাগবে। এবার দেখো এই যে বললাম সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা কি ধরনের ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটার নেচারটা কি, কীরকম নেচারটা দেখো। ধরো আমি যদি এই আগেই যে প্রবলেমটা সলভ করলাম, এই টাইম পিরিয়ড বের করার সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, সেই প্রবলেমটার মতনই যদি চিন্তা করো, যদি আমি এই প্লাস কিউ চার্জটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে আসি, সামান্য ডিফ্লেক্ট করি, তাহলে কিন্তু এর এই যে অ্যাট্রাকটিভ ফোর্স আর এদের ভিতরে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা চেঞ্জ হয়ে যাবে, একটা রেজাল্ট্যান্ট ফোর্স হবে। তখন এই যে প্লাস কিউ মাইনাস কিউটা এটা কিন্তু এই দিকে চলে যাবে, কারণ এদিকে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হবে। তার মানে আমি এইটাকে যদি এর পজিশন থেকে এই দিকে বা এই দিকে ডিফ্লেক্ট করি, অর্থাৎ এই প্লাস কিউ আর এই প্লাস কিউ এদের যে জয়েনিং লাইন, এই লাইন বরাবর লেফট বা রাইট যে কোনো দিকে ডিফ্লেক্ট করলে আমরা এক্ষেত্রে যে ইকুইলিব্রিয়ামটা পাবো সেই ইকুইলিব্রিয়ামটা কিন্তু কখনোই তোমার স্টেবল ইকুইলিব্রিয়াম নয়, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবার দেখো আমি যদি এই মাইনাস কিউ চার্জটাকে এই লাইন বরাবর, ধরো এই মাইনাস কিউ চার্জটাকে এই দিক বরাবর এখানে শিফট করতে পারি বা এই দিক বরাবর এখানে শিফট করতে পারি। তুমি যদি ধরো এখানে শিফট করো তাহলে দেখো এইটাকে এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে, তুমি যদি এখানে শিফট করো এটা কিন্তু এই ডিরেকশানে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্স, এই অ্যাট্রাকটিভ ফোর্স তার রেজাল্ট্যান্ট হবে এই বরাবর অ্যাট্রাকটিভ ফোর্স। ফলে এই মাইনাস কিউ চার্জটা যদি এখানে চলেও যায় ও কিন্তু আবার এই পজিশনে চলে আসবে। তার মানে আমি যদি এই যে জয়েনিং যে লাইনটা এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি এই মাইনাস কিউটাকে ডিফ্লেক্ট করি তাহলে কিন্তু সে আবার এই মিডল পয়েন্টে যেখানে ছিল সেই পজিশনে সে চলে আসবে। তার মানে এর যে এই পজিশনে যে ইকুইলিব্রিয়ামটা এইটা কিন্তু স্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে দেখো আমি এই লাইন বরাবর যদি তাকে ডিফ্লেক্ট করি তাহলে সেটা হচ্ছে নন স্টেবল ইকুইলিব্রিয়াম, আর আমরা যদি এইভাবে করে ডিফ্লেক্ট করি পারপেন্ডিকুলার ডিরেকশানে তাহলে এটা হচ্ছে কিন্তু স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের যে প্রবলেম আছে পরের প্রবলেমে চলে যাই। এই পয়েন্ট থেকে আমরা এই রকমভাবে একটা সুতো দিয়ে কোনো একটা মেটাল স্ফিয়ার, মেটাল বল, এরকম দুটো সুতো দিয়ে একই ধরনের আইডেন্টিক্যাল দুটো মেটাল বল এইভাবে করে ঝুলিয়ে দিলাম।
এবার এই মেটাল বলগুলো যখন ঝুলিয়ে দেবো, নর্মালি এই বল দুটো এই জাস্ট টাচ করে এইভাবে করে এখানে ঝুলে থাকবে। এবার আমি কি করলাম, এই যে বল দুটো, এই বল দুটোর ভিতরে আমরা ইলেকট্রিক চার্জ দিলাম এবং দুটোতেই কিন্তু সেম নেচারের এবং সেম অ্যামাউন্ট অফ চার্জ এর ভিতরে দিয়ে দিলাম। মনে করো এইটাতে যে চার্জ দিলাম সেটা হচ্ছে কিউ, আর এটাতে যে চার্জ দিলাম এটা হচ্ছে কিউ, এবং দুটোই প্লাস চার্জ। তাহলে যখনই আমি এখানে দুটোতে প্লাস চার্জ দেব, তখন কিন্তু এই যে বল দুটো তারা এরকম করে একজন আরেকজনের টাচে থাকবে না। কি হবে, এদের মধ্যে যে রিপালসিভ ফোর্সের জন্য এই ববটা এদিকে চলে যাবে বলটা এরকম করে, আর এই বলটা ধরো এখানে চলে এলো, এরকম করে চলে এলো। তার মানে এই বল দুটোর ভিতরে কিন্তু একটা সেপারেশন হয়ে গেল। এবার বলতে পারো যে এই যে সেপারেশনটা হলো, তার মানে এই যে রিপালসিভ যে ফোর্স, তারা চাইবে এই বল দুটোকে এরম করে টেনে নিয়ে চলে যেতে। তাহলে একসময় এরম মনে হতেই পারে যে এই বলটা এখান থেকে গিয়ে এরমভাবে চলে গেল, এই বলটা এখান থেকে গিয়ে এরমভাবে চলে গেল, এরম টান টান হয়ে থাকবে। এটা কিন্তু থাকবে না। তার কারণ এখানে শুধু রিপালসিভ ফোর্স নয়, এখানে কিন্তু আরও দুটো ফোর্স কাজ করবে। একটা হচ্ছে এই যে বলগুলো তাদের ওয়েট, এবং এই যে সুতোটা দিয়ে ঝোলানো রয়েছে এই সুতোটার একটা টেনশন বা টান, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে কাজ করবে। তাহলে ফাইনালি এরা এইভাবে করে একই লাইন বরাবর না থেকে এরকম দুটো বব একটা অ্যাঙ্গেল করে এদের মধ্যে এর পজিশনটা কিন্তু আমরা পাবো। কেমন হবে ছবিটা, ধরো আমরা যদি এইরকম দেখি, ফাইনালি আমরা যে ছবিটা পাবো, ছবিটা কিন্তু আমরা এই রকম পাবো। এই একটা বব, এই একটা বব। এবার এদের ভিতরে এইটা হচ্ছে এদের সেপারেশন। মনে করো এই সেপারেশনটা হচ্ছে 2x, আর এইটা একটা ভার্টিক্যাল লাইন যদি আমরা কল্পনা করি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে এই যে ডিস্টেন্সটা হচ্ছে x। তাহলে এই পজিশনে থাকবে। এখানে যে তিনটে ফোর্সের কথা আমরা বললাম, এই তিনটে ফোর্স কি কি কাজ করবে দেখো। এখানে এটা হচ্ছে ওয়েট mg, আর এই যে স্ট্রিং বা দড়ি এর টেনশন t এই ডিরেকশানে, আর এদের মধ্যে যে রিপালসিভ ফোর্স ধরো FE, ইলেকট্রোস্ট্যাটিক্স হিসাবে আমি FE লিখলাম, এই ফোর্সটা কিন্তু এই ডিরেকশানে। তাহলে এই তিনটে ফোর্স তাদের রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে 0। সেই জন্য এই যে বলগুলো তারা ঠিক এই রকম পজিশনে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমরা যদি এবার এই ফোর্সগুলোর মধ্যে একটা রিলেশন আনতে চাই, কিভাবে আনতে পারি? আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি। দেখো এই কোণটা হচ্ছে থিটা, আমি এইটার প্যারালালি এখানে একটা লাইন ড্র করে নিলাম, মানে এই কোণটা হচ্ছে থিটা। এই ডিরেকশানে ছিল টেনশন টি, আমি এই টেনশনটির এই দিকে একটা কম্পোনেন্ট বের করব, এই দিকে একটা কম্পোনেন্ট বের করব। তাহলে এই দিকের যে কম্পোনেন্ট এটা হচ্ছে তোমার টি কস থিটা, আর এই দিকে যেটা হবে এটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে যখন এই বলগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে তখন কিন্তু আমরা এই জায়গা থেকে বলতে পারি যে টি সাইন থিটা এইটা ইকুয়াল টু হচ্ছে FE। তার মানে এদের মধ্যে রিপালসিভ ফোর্সটা টেনশনের সাইন কম্পোনেন্ট দিয়ে ব্যালেন্সড হয়ে যাবে। একইভাবে টি কস থিটা এইটা ব্যালেন্স হবে কিন্তু এর ওয়েট mg দিয়ে। তাহলে আমি যদি এই দুটো রিলেশন পাই, এবার এদের ভিতর থেকে কিন্তু ধরো এই টোটাল সিস্টেমটার কিছু কিছু টার্ম আমার দিয়ে দেওয়া থাকবে, কিছু টার্ম দেওয়া থাকবে না, সেগুলোকে আমার এখান থেকে বের করতে হবে। তাহলে আমি এইখান থেকে করতে পারি, যদি এইটা বাই এইটা রেশিও করি, তাহলে এইটা বাই এইটা করা মানে এখান থেকে পাবো ট্যান থিটা, এইটা সমান সমান FE বাই mg। আমরা যদি FE এইটাকে বসাই তাহলে এটা 1/4 পাই ইপসাইলন 0, Q
কিউ, এটার চার্জ যদি কিউ হয়, এটার চার্জ যদি কিউ হয়, তাহলে কিউ স্কোয়ার, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2x মানে 4x স্কোয়ার। এইটা হচ্ছে এফি। তাহলে আমি এই জায়গাতে এই এফির মানটা যদি বসিয়ে দিই, বসিয়ে দিলে পরে এখান থেকে লিখতে পারবো, দেখো তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার, নিচে হচ্ছে 4x স্কোয়ার ইন্টু এমজি। এইটা হয়ে যাবে কিন্তু ট্যান থিটার মান। আমরা যদি এই দুটোকে স্কোয়ার করে যোগ করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো টি স্কোয়ার ইকুয়াল টু এফ ই তার হোল স্কোয়ার আর এম জি তার হোল স্কোয়ার। তার মানে আমি এই জায়গা থেকে কিন্তু টিটাও বের করে নিতে পারবো, এই জায়গা থেকে আমরা ট্যান থিটা বের করতে পারবো। যদি এই টার্মগুলো আমরা জানি তাহলে ট্যান থিটা বের করতে পারবো, আর ট্যান থিটা বের করতে পারলে কিন্তু এই জায়গা থেকে থিটা বের করতে পারবো। তার মানে আমার এই যে বল দুটো, এই বল দুটো ভার্টিক্যাল লাইনের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করেছে এইটা যদি বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। আমরা থিটা ধরলাম, এই যে লেন্থ, এই সুতোর দৈর্ঘ্যটা যদি আমার এল দেওয়া থাকে, এটা যদি এল দেওয়া থাকে, তার মানে এটাও এল, আর এইটুকুনি হচ্ছে এক্স। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা থিটা মানে কিন্তু এই অ্যাঙ্গেলটাও থিটা। যদি এই জায়গা থেকে আমরা কস থিটা বের করি, কস থিটা, তাহলে কস থিটা মানে হবে এই জায়গা থেকে, আচ্ছা এইটাকে আমরা বের করে নিই, তাহলে এইটা হবে √এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটা হবে √এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল, এটা হচ্ছে কস থিটা। সিমিলারলি আমরা যদি এই জায়গা থেকে সাইন থিটা ক্যালকুলেট করি, তাহলে সাইন থিটা এইটা সমান সমান হবে এক্স বাই এল। তাহলে আমি এদের যে কোনো একটা টার্মের সঙ্গে যদি এইটাকে বসাই, ধরো টি কস থিটা যে টার্মটা, সেই জায়গাতে যদি আমরা এই কস থিটার মানটা বসাই, বা এক্ষেত্রে যদি আমরা সাইন থিটার মানটা বসাই, তাহলে কীরকম রিলেশন পেতে পারি? দেখো এখানে হচ্ছে টি সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে এক্স বাই এল ইকুয়াল টু এফ ই, এফ ই মানে কিন্তু এই টার্মটা, তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার এইটা। তাহলে এই জায়গা থেকে আমি যদি এইখানে এক্সটাকে নিয়ে যাই, তাহলে এটাকে লিখতে পারবো এক্স কিউব, আর এদিকে থাকলো 4πε0 কিউ স্কোয়ার বাই 4, এই টি এখানে চলে এলো, এল এখানে চলে গেল, তার মানে এখানে এল এটা কিন্তু 1, আর এই জায়গাতে হচ্ছে টি এক্স কিউ সমান সমান। তাহলে আমরা এই জায়গা থেকে এক্স সমান সমান বের করে নিতে পারি। যদি এখান থেকে আমি এক্স সমান সমান বের করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 কিউ স্কোয়ার এল বাই 4t, এইটা টু দি পাওয়ার 1/3। এই যে টার্মটা দেখো, তাহলে এটা কিন্তু যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই দুটো বলের মধ্যে সেপারেশন কত, এই সেপারেশনটা আমরা এই জায়গা থেকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমরা এই যে দুটো বল, এই দুটো বলকে ইলেকট্রিক চার্জ দিলে এদের মধ্যে সেপারেশন কত, অ্যাঙ্গেল কত, বা ধরো আমাকে যদি বের করতে বলে এদের মধ্যে মাস কত, মানে অন্য টার্মগুলো আমাদের দেওয়া থাকবে, তাহলে আমরা খুব ইজিলি এই জায়গা থেকে এদের ওই টার্মগুলোকে বের করতে পারবো। এবার দেখো এই প্রবলেমটা যদি আমাদের একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দেয়, কীরকম অন্যরকমভাবে ঘুরিয়ে দিল? ধরো তোমাকে বলে দিল এই যে ঘটনাটা আমরা এখানে দেখলাম, এই পুরো সিস্টেমটা কোনো একটা লিকুইডের মধ্যে আমরা দেখলাম। এটা কিন্তু আমরা দেখেছি এয়ারের মধ্যে। এবার বলছে এটা কোনো একটা পার্টিকুলার লিকুইডের মধ্যে দেখলাম, যে লিকুইডের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এবং ওই লিকুইডের ডেনসিটি সেটা দেওয়া রয়েছে, আর এই যে বল যেগুলো আমরা দেখলাম তার যে মেটেরিয়াল তার ডেনসিটিও আমার দেওয়া রয়েছে। তারপর তাহলে এক্ষেত্রে এই টার্মগুলো কেমনভাবে চেঞ্জ হয়ে যাবে লক্ষ্য করো। আমরা যদি এরকম ধরে নিই, আচ্ছা আমরা এই দিকটা খানিকটা সেকেন্ড পার্টটা এই দিকটাতে করি, এটা টি সমান সমান ছিল। ধরো যখন আমি এইটাকে কোনো লিকুইডের মধ্যে দেব, যে লিকুইডটার কিন্তু ডেনসিটি এবং তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, তাহলে কি বলেছে না এমনভাবে আমরা এটাকে লিকুইডের মধ্যে দিয়েছি এবং তার
ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া থাকলে এই যে এদের মধ্যে যে এই রিপালসিভ ফোর্স, এই ফোর্সটা কিন্তু পাল্টে যাবে। কীরকম পাল্টে যাবে? আমি যদি এইটাকে এখন এফ ই ড্যাশ লিখি, তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 কে কিউ স্কোয়ার বাই 4x²। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এমনভাবে প্রবলেমটা আমাদের বলে দিয়েছে যে এইটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এইরকম কোনো লিকুইডের মধ্যে দেওয়া হলো, তার একটা ডেনসিটি দেওয়া রয়েছে, ফলে টোটাল মানে চেঞ্জ হওয়ার জন্য এদের এই যে অ্যাঙ্গেলটা, মানে এদের যে সেপারেশনটা, এটা কিন্তু সেম আছে। তাহলে ওই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে আমার এই লিকুইডের ডেনসিটি এবং এই যে বলগুলো রয়েছে তার যে মেটেরিয়াল, তার ডেনসিটি, তাদের রিলেশন এখান থেকে বের করতে হবে। তার মানে কি দাঁড়ালো? দেখো, যখন আমি এইটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কোনো মিডিয়ামের মধ্যে রাখলাম, তখন আমার এফটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা, আর সঙ্গে সঙ্গে যেহেতু এই মেটেরিয়ালসের ডেনসিটি আছে, তখন এ কী করবে, এই মেটেরিয়ালসটা, এই যে বলগুলো, এর উপরে আপওয়ার্ড ডিরেকশনে একটা বায়োয়েন্সি ফোর্স দেবে। তাহলে বায়োয়েন্সি ফোর্স দিলে পরে তার ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে। এবার ওয়েটটা চেঞ্জ মানে কমে গেলে পরে কিন্তু আমার যেহেতু এটা বাড়ছে, ওয়েট কমছে, ফলে টোটাল যে মানে স্টাবলিশমেন্ট যেটা যেরকম ছিল সেটা সেরকমই থাকছে। এবার এটাকে কিভাবে আমরা এই রিলেশনে নিয়ে চলে আসব? প্রথমেই দেখো, আমরা যদি এই জায়গাটা একটু মুছে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন এর ওয়েট কমে যাবে, ওয়েটটা মনে করো যা ছিল, ওয়েটটা কমে গিয়ে হয়ে গেল মানে ইউ পরিমাণ ওয়েট কমে গেল এই বায়োয়েন্সি ফোর্সের জন্য। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই যে টি কস থিটা, বা সরি আমি এটা ট্যান থিটার এই টার্মটাকেই ব্যবহার করি। এই যে ট্যান থিটা সমান সমান হচ্ছে এফ ই ড্যাশ মাইনাস এমজি মাইনাস ইউ বাই এমজি মাইনাস ইউ। দেখো, আগে যেটা এফই ছিল এখন সেটা এফই ড্যাশ হয়ে গেল, আর এমজিটা কিন্তু মাইনাস হয়ে মাইনাস ইউ হলো, ইউটা হচ্ছে বায়োয়েন্সি। তাহলে আমি এখান থেকে যদি মনে করি যে এই যে বলগুলো, এদের ভলিউম যদি ভি হয়, তাহলে বায়োয়েন্সি ফোর্স ইউ এইটা সমান সমান হবে ভি ডি ড্যাশ ইন্টু জি, যেখানে ডি ড্যাশ এটা হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, ভি হচ্ছে ভলিউম, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ইউ। আচ্ছা, আবার দেখো এম মাস, এইটাকে যদি আমি ভলিউমের টার্মে লিখি, তাহলে এটা হয়ে যাবে ভি ইন্টু ডি, আমি এখানে ওয়েটটাই বের করি একবারে, ইন্টু জি। এখানে এই ডিটা কিন্তু ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য বল, এই বলটা যে মেটেরিয়ালে তৈরি তার ডেনসিটি। তাহলে এবার তুমি এখান থেকে যদি এই মানগুলোকে বসিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা এইটা সমান সমান এই যে এফির বদলে আমি এই টার্মটা লিখব 1/4πε0, আর এটা হচ্ছে সরি ε0 কে আর কিউ স্কোয়ার বাই 4x², আর নিচে এইটাকে লিখব এমজি, মানে এইটাকে লিখছি ভি ডি জি মাইনাস ভি ডি ড্যাশ জি, এইটা লিখলাম এদিক থেকে। এবার দেখো, আগে যে ট্যান থিটা ছিল এটা কিন্তু আমরা বলছি যখন লিকুইডের মধ্যে দেওয়া হলো তখন এই রিলেশনটা হলো, এই যে রিলেশনটা আমরা এখানে পেলাম। কিন্তু যখন এটা লিকুইডের মধ্যে ছিল না, এয়ারে ছিল, তখনও কিন্তু আমরা এই জায়গা থেকে একটা একই রিলেশন এখান থেকে লিখতে পারি। এই ট্যান থিটারে যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা এইটা সমান সমান এফই মানে ছিল 1/4πε0 কিউ স্কোয়ার বাই 4x², এইটা ছিল। আর এমজি মানে কিন্তু আমরা এই টার্মটাকে লিখব ভি ডি জি। তাহলে আমি এই অংশটা এবং এই অংশটাকে যদি সমান দেখাই এই জায়গা থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এই জায়গা থেকে 1/4πε0 কে কিউ স্কোয়ার বাই 4x² ডিভাইডেড বাই, আমি এখান থেকে ভি ইন্টু জি কমন নিয়ে নিলাম, ভি জি কমন গেল, তাহলে এখানে পড়ে থাকছে ডি
এখান থেকে ভিজি কমন চলে গেল, তাহলে ডি মাইনাস ডি ড্যাশ এইটা থাকলো, আর এইটা ইকুয়াল টু এটা হচ্ছে 1/4πε0 কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার ডিভাইডেড বাই ভি ডি জি। এবার দুদিক থেকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে 1/4πε0 এই টোটাল টার্ম ক্যান্সেল হল, এখানে পড়ে থাকে শুধু 1/k, তাহলে এখানে থাকছে 1/k, আর নিচে এই ভিজি কেটে গেল, তাহলে ডি মাইনাস ডি ড্যাশ, আর এখানে পড়ে থাকছে 1/d। তাহলে এইটা এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে যাও, তাহলে 1/k ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডি মাইনাস ডি ড্যাশ, দ্যাট ইজ কে ইকুয়াল টু ডি মাইনাস ডি ড্যাশ বাই ডি। এই যে বা এখানে লেখা যাবে এটা 1 মাইনাস ডি ড্যাশ বাই ডি। এইটা কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে আমার যে ওই লিকুইডটা তার ডেন্সিটি এবং আমরা যে সলিডটা নিয়েছি তাদের ডেন্সিটির রিলেশনটা। তাহলে আমরা এখানে যে ধরনের প্রবলেমগুলো আলোচনা করলাম, আশা করি এই প্রবলেমগুলো তোমাদের নিশ্চয়ই খুব কাজে লাগবে, এবং আমার ধারণা ইলেকট্রোস্ট্যাটিক্সে এই কুলম্বস ল সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম আসুক না কেন, আমরা যে অ্যাঙ্গেল থেকে প্রবলেমগুলোকে সলভ করেছি, তোমরা নিঃসন্দেহে সব ধরনের প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে। তোমরা যদি এই ভিডিওটা দেখে প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যায় পড়ো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগছে এবং সবার উপকারে লাগবে। তাহলে অনেক বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা ছড়িয়ে দাও, যাতে করে সবাই তোমার মতন উপকৃত হতে পারে ফিজিক্সের এই ভিডিওগুলো দেখে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজের পক্ষ থেকে।